নমস্কার বন্ধুরা, গল্পওয়ালার গল্পের ভান্ডার নিয়ে আমরা আবার হাজির। শীতের মরশুম শুরু হচ্ছে, আর তার মানে শুরু হচ্ছে প্রচুর আনন্দের সময়। বেড়াতে যাওয়া, পিকনিক করা, ভালো ভালো খাওয়া দাওয়া। আর তাই এই ফেস্টিভ সিজনটা যাতে আপনাদের দারুণভাবে শুরু হয়, সেই জন্য আজ আমরা নিয়ে এসেছি আমাদের সকলের সবচেয়ে প্রিয় গোয়েন্দা ফেলুদাকে। সাথে জটায়ু আর তপেশ তো আছে, আর আছে পৃথিবীর স্বর্গ কাশ্মীরের অপূর্ব সৌন্দর্যের মাঝে এক রাস রহস্য। আর দেরি না করে চলুন শুনে নি সত্যজিৎ রায়ের সৃষ্টি অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র ফেলুদার অ্যাডভেঞ্চার কাহিনী ভূস্বর্গ ভয়ঙ্কর। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে, কমেন্ট করতে আর আমাদের চ্যানেল গল্পওয়ালাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি লিসনিং। এবার কোথায় যাওয়া হচ্ছে প্রায়? এক মুঠো চানাচুর মুখে পড়ে চায়ে একটা চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। যা গনগনে গরম পড়েছে, আর তো যেন থাকা যায় না। কোথায় যাওয়া যায় সেটা আপনিই বলুন না। ভ্রমণের নেশা তো আপনার আরো প্রবল। আমি তো ইচ্ছা করলে 12 মাস কলকাতায় পড়ে থাকতে পারি। তা এই আপনার হাতে এখন কোনো কেস নেই তো? তা নেই। তাহলে চলুন না, বেরিয়ে পড়ি। কোথায় যেতে চাইছে আপনার মন? এই পাহাড় তো বটেই, আর পাহাড় বলতে আমি ওই হিমালয় বুঝি। বিন্দু, ওয়েস্টার্ন ঘাটস, এসব আমার কাছে পাহাড়ই নয়। আমার মন যেখানে যেতে চাইছে সেখানে না গেলে নাকি জন্মই বৃথা। কোথায়? যা বাবা, এই এত হিংস দিলাম তাও বুঝতে পারলাম না। ভূস্বর্গ? এক্স্যাক্টলি, কাশ্মীর, প্যারাডাইস অন আর্থ। রোজগার তো বলতে নেই, দুজনেরই অনেক হলো। তা সংসার আপনারও নেই, আমারও নেই। এত টাকা জমিয়ে রাখছে কার জন্য? চলুন না, বেরিয়ে পড়ি। ক্যালকাটা টু দিল্লি, দিল্লি টু শ্রীনগর। শ্রীনগরই তো কাশ্মীরে একমাত্র দেখার জায়গা নয়, আরো আছে। সবই দেখা যাবে একে একে। পেহেলগাম, গুলমার্গ, খিলনবাগ, অনেক কিছু দেখার আছে। তা বেশ তো, দিন 15 হাতে নিয়ে বেরিয়ে পড়ি। একটু ওই ঘোরাঘুরি না করলে ওই আমার মাথায় যাওয়ার প্লট আসে না। এই পুজোর জন্য একটা কিছু লিখতে হবে তো। আপনার অত অনেস্টির প্রয়োজন কি জানি না। আর 5 জন যারা লিখছে সব তো বিদেশি থ্রিলার থেকে প্লট সংগ্রহ করছে। ভদ্র ভাষায় বললাম, আসলে স্রেফ চুরি ছাড়া আর কিছুই নয়। আপনিও এবার লেগে পড়ুন। হ্যাঁ, আমি চুরি করি আর শেষটায় আপনিই গালমন্দ করুন। এই আপনার কথার শেষ ওই ভোজালির থেকেও তীক্ষ্ণ মশাই। তাহলে যেভাবে চলছে সেভাবেই চলুক। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। এই তা হলো, কিন্তু এই কাশ্মীর যাওয়ার ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে বলুন তো? হাউসবোটে থাকবেন তো? শ্রীনগরে? শ্রীনগর ছাড়া তো আর হাউসবোট নেই। ডাল লেকের ওপরে থাকা যাবে। সেই তো ভালো, তাই নয় কি? এই বেশ একটা এই নতুন অভিজ্ঞতা হবে। অনেক খরচা কিন্তু, তা চেয়ে বোধ হয় হোটেল সস্তা। ওহ, ওসব খরচের কথা শুনতে চাই। ব্যাংকিং অনেক জমে আছে, ইনকাম ট্যাক্স দিয়েও যাবো। আর গিয়ে এই ম্যাক্সিমাম ফুর্তি যাতে হয় তাই কর। তাহলে শ্রীনগরে হাউসবোট, পেহেলগামে তাঁবু, আর গুলমার্গে লক ক্যাবিন। চমৎকার! টুরিস্ট অফিস থেকে লিটারেচার নিয়ে আসবো, তারপর দিনখান থেকে বেরিয়ে পড়া যাবে। কাশ্মীরের প্রস্তাবটা ফেলুদারও মনে ধরেছিল, সেটা আমি বুঝেছিলাম। লালমোহনবাবু ঘন্টা 2-1 আড্ডা মেরে চলে যাওয়ার পর ফেলুদা ট্যুরিস্ট অফিসে গিয়ে কাশ্মীর সম্বন্ধে পুস্তিকা ইত্যাদি নিয়ে চলে এলো। বলল, মনস্থির যখন করেই ফেলা হয়েছে তখন আর সময় নষ্ট করে লাভ নেই। আজ সোমবার, শনিবার নাগাদ বেরিয়ে পড়া যাবে। ঠান্ডা হবে না ওখানে? তা হবে, এবং তার জন্য তৈরি থাকতে হবে। লালমোহনবাবু সেটা জানেন তো? নিশ্চয়ই জানেন, তবে সাবধানের মার নেই। কাজেই ওকে সেটা ফোনে জানিয়ে দেখা দরকার। এমনিতেই তো যা শীত কাতুরে।
দুদিনের মধ্যেই লন্ড্রি থেকে আমাদের শীতের কাপড় এসে গেল। ঠিক হলো প্রথমে শ্রীনগরেই দিন সাতেক থাকা হবে, তারপর অন্য জায়গাগুলো দেখা যাবে। হাউসবোট কাশ্মীর ট্যুরিজম থেকে ব্যবস্থা করা হলো। একটা হাউসবোটে একটা পুরো ফ্যামিলি থাকতে পারে, তাই 3 জনের পক্ষে যথেষ্ট। আমি না গিয়ে পড়া পর্যন্ত কল্পনাই করতে পারছিলাম না ব্যাপারটা কিরকম হয়। নৌকোয় থাকা, তাও আবার লাক্সারি নৌকো, বোধহয় জমিদারি আমলের বজরার মতো। পুস্তিকায় ছবি দেখে বুঝলাম যে হাউসবোটগুলো কটেজের মতন দেখতে। সেই সঙ্গে আবার ছোট ছোট নৌকোর ছবিও দেখা যাচ্ছে, যাতে করে ডাল লেকে লোকে ঘুরে বেড়ায়, কারণ হাউসবোটগুলো নড়ে চড়ে বেড়ায় না। ফেলুদাকে বললাম, যা বুঝছি শ্রীনগর শহরটায় দেখবার জিনিসের মধ্যে আছে কিছু বিখ্যাত মোগল বাগান, তবে পাহাড় ঘেরা উপত্যকা সবকিছুর মধ্যে দিয়ে ঝেলাম বয়ে চলেছে। তাছাড়া 2-3টে লেক, পপুলার, ইউক্যালিপটাস, চিনার গাছের সারি। মনে হয় জায়গাটা খুব সুন্দর। তবে গুলমার্গ পেহেলগামেও কিছু কম যায় না। পরে যদি 11,000 ফুট খিলনমার্গে ওঠা যায়, তাহলে সেখান থেকে নাঙ্গা পর্বতের নাকি এক অদ্ভুত ভিউ পাওয়া যায়। 15 দিনের জন্য খুব জমজমাট ট্যুর, কাজেই চিন্তা করার কিছুই নেই। প্ল্যান মাফিক আমরা শনিবারই বেরিয়ে পড়লাম। এবার প্লেনে 3 জনের এক লাইনে সিট পড়েনি বলে লালমোহনবাবুকে আলাদা বসতে হলো। ভদ্রলোক দেখলাম তার পাশের একটি বাঙালির সঙ্গে খুব আলাপ জমিয়ে দিয়েছেন। দিল্লিতে এয়ারপোর্টে এসে জিজ্ঞেস করলাম, আপনার সহযাত্রীটি কে ছিলেন মশাই? নাম সুশান্ত সোম, এক রিটায়ার্ড জজের সেক্রেটারি। এই দলে বলে কাশ্মীর চলেছে, ওরাও হাউস বোটে থাকে। ভদ্রলোক এই তোমার দাদাকে দেখেই চিনেছে, বুঝলে। আমাকে জিজ্ঞেস করলেন কোনো তদন্তে যাচ্ছে কিনা। একবার মনে হলো বলি হ্যাঁ, তারপর মাইন্ড চেঞ্জ করে ওই সত্যিকারেই বলে দিল। চারিদিকে বাঙালির ভিড়। তাদের অনেকের কথাবার্তা শুনেই মনে হলো তারাও কাশ্মীর যাচ্ছেন। শ্রীনগরের প্লেন ছাড়তে আরো 3 ঘন্টা দেরি। তার মধ্যে আমরা আরেক প্রস্ত চা খেয়ে নিলাম। রেস্টুরেন্টে লালমোহনবাবুর আলাপি ভদ্রলোকের সঙ্গে আবার দেখা হয়ে গেল। উনি আমাদের টেবিলের দিকে হাসি মুখে এগিয়ে এলেন। আমার নাম সুশান্ত সোম। ভদ্রলোক ফেলুদাকে নমস্কার করে বললেন, আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলির সঙ্গে আলাপ হলো, তাই ভাবলাম সুযোগ যখন মিলেছে তখন আপনার সঙ্গে আলাপটাও সেরে নি। এই আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। আপনার তদন্তের কথা অনেক পড়েছি। দাঁড়ান, আমার বসও হয়তো আপনাকে দেখলে খুশি হবেন। রেস্টুরেন্টের দরজা দিয়ে আরো দল ঢুকছে। সুশান্তবাবু তাদের দিকে এগিয়ে গেলেন। জনাচারেক ভদ্রলোক, তাদের মধ্যে একজন বেশ বয়স্ক, প্রায় বৃদ্ধ বললেই চলে। সুশান্তবাবু তাকে ফিসফিস করে কি যেন বলতে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা উঠে দাঁড়ালো। আরে বসুন বসুন, উঠছেন কেন? আমার নাম সিদ্ধেশ্বর মল্লিক। আমি প্রায় সারা জীবনই ক্রাইমের সঙ্গে যুক্ত, কিন্তু এই প্রথম একজন প্রাইভেট ডিটেকটিভকে দেখলাম। ক্রাইমের সঙ্গে যুক্ত মানে? আসলে আমি হচ্ছি একজন রিটায়ার্ড জাজ। বহু অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছি। এখন সে কাজ থেকে অবসর নিয়ে বিশ্রাম করছি। শরীরও কিঞ্চিত ভেঙে পড়েছে, সঙ্গে ডাক্তারকে নিয়ে ঘুরতে হয়। ছেলেও আছে, বেয়ারাও আছে, আর আছে প্রাইভেট সেক্রেটারি, এই ইনি। সুশান্ত খুব কাজের ছেলে, একে ছাড়া চলে না আমার। আপনারা শ্রীনগরেই থাকবেন? আপাতত, তবে ইচ্ছা আছে কাশ্মীরটা একটু ঘুরে দেখা। আমাদেরও ওই এক প্ল্যান। শ্রীনগরে নিশ্চয়ই আবার দেখা হবে। আপনারা কি হাউসবোটে থাকবেন? হ্যাঁ, হাউস বোটটা তো একটা ইউনিক ব্যাপার। আমি তো 64-এ একবার এসে থেকে গেছি। এনার সঙ্গে তো আলাপ হলো না। এই আমিও ক্রাইম, আমি একজন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক। ওরে বাবা,
তাহলে তো ক্রিমিনাল ছাড়া সবাই উপস্থিত আছে দেখছি। ঠিক আছে, দেখা হবে তবে শ্রীনগরে। আমরাও একটু চায়ের ব্যবস্থা দেখি গিয়ে চলি। আকাশ থেকে শ্রীনগর উপত্যকার এক রূপ, আর মাটিতে নেমে আরেক রূপ। চোখ জুড়িয়ে যায়, তাতে কোনো সন্দেহ নেই। আর এও ঠিক যে এই জায়গার সঙ্গে দার্জিলিং সিমলার কোনো মিল নেই। শ্রীনগরের দৃশ্য একেবারে অনন্য। সেটা আরো বেশি করে বুঝতে পারলাম ট্যাক্সিতে করে শহরে আসার সময়। শহর থেকে এয়ারপোর্ট 7 মাইল। একবার মনে হয়েছিল উপত্যকা বলে বুঝি অনেকটা কাঠমান্ডুর মতন হবে, কিন্তু তারপর লেক আর ঝিলাম নদী দেখে সে ধারণা একদম পাল্টে গেল। আমাদের যেতে হবে ডাল লেকের দক্ষিণে শহরের রাস্তা বুলেভার্ডে। আধ ঘন্টায় বুলেভার্ডে পৌঁছে গেলাম। লেকের এই দিকটা পাকা গাঁথুনি দিয়ে ঘেরা। ঘাট থেকে সিঁড়ি দিয়ে নেমে ছোট নৌকায় গিয়ে উঠতে হয়। এই নৌকাকে এখানে বলে শিকারা। ভেনিসে যেমন জলপথে যাতায়াত করার জন্য গন্ডোলা, এখানে তেমনি শিকারা। আমাদের হাউসবোটের নাম ওয়াটার লিলি। ওয়াটার লিলির শিকারাও ঘাটে আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা মাল সমেত তাতে গিয়ে উঠলাম। তারপর 50 হাতখানে গেলেই পাশাপাশি সার বাঁধা আর হাউসবোট নেই। যা আছে সবই লেকের পশ্চিম অংশে। শিকারা থেকে বোটে উঠতে কোনো কসরতের দরকার হয় না, খুবই সহজ ব্যবস্থা। বোটের সামনের দিকে খানিকটা খোলা জায়গা, যেখানে ইচ্ছে করলে বসা যায়। আবার সিঁড়ি দিয়ে ওপরে ডেকে ওঠারও বন্দোবস্ত আছে। সেখানে চেয়ারে বসে চারিদিকে দৃশ্য উপভোগ করা যায়, চা খাওয়া যায়, আর স্রেফ আড্ডাও মারা যায়। ভিতরে ঢুকলে প্রথমেই বসবার ঘর। তাতে সোফা, চেয়ার, কার্পেট ইত্যাদি বৈঠকখানার যাবতীয় সরঞ্জাম আছে। দেওয়ালে ছবি রয়েছে, ফুলদানিতে ফুল রয়েছে, আবার একটা ছোট লাইব্রেরিও রয়েছে। বসবার ঘরের পর খাবার ঘর, 2টো বেডরুম, বাথরুম ইত্যাদি। সব মিলিয়ে জলের ওপর একটি বাংলো বাড়ি, যাতে সব রকমের ব্যবস্থা আছে। কিচেনও আছে, তবে সেটা পেছন দিকে একটা ছোট্ট আলাদা নৌকোয়। লালমোহন বাবুর মুখে হাসি লেগেই আছে। বললেন, ভাগ্যিস ডিসিশনটা নিয়েছিল। এর ক্রেডিট কিন্তু সবটাই আমার পাওনা। তোমার দাদা এই ভূস্বর্গের কথা ভাবেনি। আমি তো আপনার মতো লেখক নই, আইডিয়া আসা উচিত আপনার মাথা থেকে। যাকে এখন আগে একটু চা খেয়ে শিকারায় করে লেকটা একবার ঘুরে দেখা যাক। 2জন চাকর রয়েছে হাউসবোটের সঙ্গে, নাম মেহমুদিয়া আর আব্দুল্লাহ। চা খেয়ে বেরুতে সূর্য হেলে এলো পশ্চিমে। মে মাস হলে কি হবে, বেশ ঠান্ডা। আমাদের কলকাতায় শীতের সময় যে পোশাক পরতে হয়, এখন এখানেও তাই পরতে হয়। লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে, ওটা কি? আমি জানতাম ফেলুদার কাশ্মীর সম্বন্ধে সমস্ত পড়াশোনা করে এসছে। ওটাকে বলে 4 চিনার। দ্বীপটার 4 কোণে 4টে চিনার গাছ রয়েছে। মেহমুদিয়া আর আব্দুল্লাহ শিকারা চালাতে আরম্ভ করলো। আমরা বাঁয়ে গোটা 10 হাউসবোট পেরিয়ে আসল লেকে গিয়ে পড়লাম। 2টো পাশাপাশি হাউসবোট নিয়ে রয়েছেন রিটায়ার্ড জজ সিদ্ধেশ্বর মল্লিক আর সাঙ্গপাঙ্গ। ডাল লেকের সৌন্দর্যের বর্ণনা দেবার ভাষা আমার জানা নেই। স্বচ্ছ কাঁচের মতো জল, হাওয়া নেই বলে ঢেউও নেই, তাই আয়নার মতন চারিদিকে পাহাড়গুলো প্রতিফলিত হচ্ছে। এখানে ওখানে পদ্ম, শালুক, শ্যাপলা ফুটে রয়েছে। শিকারা সেগুলো পাশ কাটিয়ে চলছে। লালমোহন বাবুকে আবার কবিতায় পেয়েছে। বললেন, কাশ্মীর সম্পর্কে আমাদের এথিনিয়াম স্কুলের মাস্টার ওই বৈকুণ্ঠ মল্লিক, তার লেখা একটা 8 লাইনের কবিতা আছে। এই ভদ্রলোক এই বহু জায়গায় ঘুরেছিলেন তো, আর সেই সব জায়গা নিয়ে পদ্য লিখে গেছে। এই কাশ্মীরেরটা শুনুন ফেলব, কিরকম ডিসেন্ট। করি নত শীত তোমারই প্রণমী কাশ্মীর, কুমারিকার অপর প্রান্তে অবস্থান তব ভারতের উত্তর সীমান্তে। রাজধানী শ্রীনগর, ঝিলামের জলে ধোয়া অপূর্ব শহর, কত রথ, কত বাগ, কত বাগিচা,
অন্য নগরের সাথে তুলনা করিতে যাওয়া মিছা। বাহ, দিব্যি। যদিও বুঝলাম সেটা জটায়ুর মনে কষ্ট না দেবার জন্য। কবিতায় লালমোহনবাবুর রুচিটা যে একটু গোলমেলে তার পরিচয় এর আগেও অনেকবার পেয়েছি। শুধু কবিতা নয়, ডাল লেকের দৃশ্যে ভদ্রলোককে গানেও পেয়েছে। গুনগুন করে কি যে গাইছেন জিজ্ঞেস করতে বললেন উর্দু গজল। এদিকে সন্ধ্যের আলো অনেক বেশিক্ষণ থাকে, অন্তত বছরের এই সময়টায়। আমরা 7:30 যখন ফিরছি তখনও পুরো অন্ধকার হয়নি। সুশান্ত সোম তাদের হাউসবোটের সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে হাতছানি দিয়ে ডাকলেন, আসুন একটু আড্ডা মারা যাক। আমরা এদের বোটের সামনে শিকারা দাঁড় করিয়ে ওপরে উঠলাম। এদের বোটটার নাম রোজমেরি। এদের পাশেই রয়েছে এদের অন্য বোট, সেটার নাম মিরান্ডা। রোজমেরিতে থাকেন সুশান্ত সোম আর জজ সাহেবের ছেলে, নাম বিজয় মল্লিক। মিরান্ডাতে আছেন মিস্টার মল্লিক, তার ডাক্তার হরিনাথ মজুমদার আর বেয়ারা প্রয়াগ। চায়ের অর্ডার দিয়ে ওপরে ডেকে উঠে সুশান্ত সোম ফেলুদাকে বললেন, আপনার তাস চলে? 3 তাস? অভ্যেস নেই, তবে তাসের প্রায় সব খেলাই মোটামুটি জানা আছে। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? নিচের বৈঠকখানায় তাসের আড্ডা জমেছে। এত লোক পেলেন কোথায়? প্লেনে 2 ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে বিজয়ের। একজন বাঙালি, নাম সরকার, আরেকজন পাঞ্জাবি। 3 জনেই জুয়ারি। আমরা 4 জনে বসলাম। সত্যি কলকাতা যে কোন সুদূরে চলে গেছে তার কোনো হিসেবই নেই। হাউসবোটের টপ ডেকে বসে চা খাওয়ার আয়োজন, এ এক অভাবনীয় ব্যাপার। আমাদের ডান দিকের হাউসবোটে সাহেবেরা এসে উঠেছে। সেখান থেকে বিলিতি বাজনার শব্দ আসছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে সাহেব মেম সেই বাজনার সঙ্গে নাচছে সামনের বৈঠকখানায়। ফেলুদা সুশান্তবাবুকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, সিদ্ধেশ্বর বাবু কতদিন হলো রিটায়ার করেছেন? 5 বছর। ওর তখন 60 বছর বয়স। কিন্তু জাজের তো রিটায়ার করার কোনো বাধ্যবাধকতা নেই। ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, অ্যানজাইনা। ভদ্রলোকের রিটায়ার করার ইচ্ছা ছিল না, কিন্তু ডাক্তারের কথায় বাধ্য হয়ে করতে হয়। উনি বহু অপরাধীর প্রাণদণ্ড দিয়েছেন। এক এক সময় বলেন, আমার শেষ জীবনে দুঃখ আছে। এত লোককে ফাঁসিতে পাঠালে তার একটা প্রতিক্রিয়া হবেই। উনি ডায়েরি লিখতেন। সে ডায়েরি সব এখন আমার হাতে, কারণ আমি ওর একটা জীবনী লিখছি। যদিও সেটা আত্মজীবনী হিসেবেই বেরোবে। সেই ডায়েরিতে উনি যেদিনই কারোর প্রাণদণ্ড দিয়েছেন সেদিনই লাল কালিতে একটা ক্রস দিয়ে রেখেছেন। মাঝে মাঝে ক্রসের সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্নও রয়েছে। সেটাতে বুঝতে হবে প্রাণদণ্ড দিয়ে নিজেরই মনে একটা প্রশ্ন জেগেছে, এটা ঠিক হলো কিনা। এখন কি করছেন জানেন? ওর যে ডাক্তার মজুমদার, তিনি ভালো মিডিয়াম, তার সাহায্যে প্ল্যানচেট করছেন। আর ফাঁসির আসামির আত্মাদের ডেকে এনে জিজ্ঞেস করছেন তারা সত্যি খুন করেছিল কিনা। আত্মা যদি বলে হ্যাঁ, সে সত্যি খুন করেছিল, তাহলে উনি খানিকটা নিশ্চিন্ত বোধ করেন। এখনো পর্যন্ত জাজমেন্টে কোনো ভুল বেরোয়নি। আপনারা কি এখানে এসেও প্ল্যানচেট করবেন নাকি? সেই জন্যেই তো ডাক্তারকে একই হাউসবোটে রেখেছেন। ওর অ্যানজাইনাটা এখন অনেকটা কন্ট্রোলে এসেছে। আসলে ডাক্তার সঙ্গে এসেছেন প্ল্যানচেটের জন্য। আজ রাত্রেও কি আপনাদের প্ল্যানচেট হবে? আজ হয়তো হবে না, কিন্তু 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে নিশ্চয়ই। কেন বলুন তো? আমি ইন্টারেস্টেড। অবশ্যই উনি আমার উপস্থিতি বরদাস্ত করবেন কিনা সেটা একটা প্রশ্ন। সেটা আমি বলে দেখতে পারি। উনি আপনার প্রতি বেশ প্রসন্ন, সেটা আমি এর মধ্যেই বুঝেছি। আর এমনিতে প্ল্যানচেটের ব্যাপারে উনি কোনো গোপনতা অবলম্বন করেন না। যা ফলাফল হয় সবই তো ওর আত্মজীবনীতে যাবে। আমি তো সম্পূর্ণ রেকর্ড রাখছি। তাহলে আপনি একটু জিজ্ঞেস করে জানাবেন। নিশ্চয়ই। আমরা চা খাওয়া শেষ করে আরো কিছুক্ষণ গল্প করে নিজেদের বোটে চলে এলাম। বৈঠকখানায় ঢুকে সোফায় ধপ করে বসে পড়ে লালমোহনবাবু বললেন, হাইলি ইন্টারেস্টিং ম্যান দিস জজ সাহেব। ইন্টারেস্টিং তো বটেই, তবে উনি একমাত্র নন যার এরকম প্রতিক্রিয়া হয়েছে। এরকম ঘটনা
দেশে বিদেশে আগেও শোনা গেছে। ভালো কথা। আপনার সঙ্গে আমার পারমিশনটাও চেয়ে রাখবেন। এই ক্লায়েন্টের দেখার সুযোগ তো ছাড়া যায় না ওটায়। দেখতে দেখতে 4 দিন কেটে গেল। এর মধ্যে একদিন শহরটা ঘুরে দেখলাম। লালমোহনবাবু একটা হটশট ক্যামেরা কিনেছেন, তাই দিয়ে পটাপট ছবি তুলছেন। সেগুলো শহরের মেহতা অ্যান্ড কোম্পানিতে ডেভেলপার প্রিন্ট করে দেখা গেল মন্দ ওঠেনি। যদিও লালমোহনবাবুর নিজের মন্তব্যে হাইলি প্রফেশনাল মোটেই মানা যায় না। নিশাদবাগ, শালিমার আর চশমা শাহী এক সকালে বেরিয়ে দেখে এলাম। মনটা চলে গেল সেই জাহাঙ্গীর শাহজাহানের আমলে। এই ট্রিপটা আমরা করেছিলাম মল্লিক ফ্যামিলির সঙ্গে, ফলে তাদের সঙ্গে আলাপটাও আরো জমে উঠল। সিদ্ধেশ্বরবাবু ফেলুদাকে বললেন, আপনি শুনেছি আমার প্ল্যানচেট সম্বন্ধে কৌতূহল প্রকাশ করেছেন। আপনি প্ল্যানচেটে বিশ্বাস করেন? আমার মনটা খুব খোলা, জানেন। প্ল্যানচেট, স্পিরিচুয়ালিজম ইত্যাদি সম্বন্ধে আমি অনেক পড়েছি। পরলোকের সঙ্গে যোগাযোগ করা যে সম্ভব সেটা বহু জ্ঞানী গুণী ব্যক্তি বলে গেছেন। সেক্ষেত্রে প্ল্যানচেট সম্বন্ধে অবজ্ঞা প্রকাশ করার কোনো মানে হয় না। তবে যেমন সবকিছুর মধ্যে থাকে, তেমনি এর মধ্যেও ধাপ্পাবাজি চলে। আসলে মিডিয়াম যদি খাঁটি হয় তাহলেই ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ডক্টর মজুমদার ইজ আ ফার্স্ট রেট মিডিয়াম। আপনি একদিন বসে দেখুন না। হ্যাঁ, কিন্তু আমার বন্ধু আর আমার ভাইও আসতে চায়। মনে বিশ্বাস থাকলে কোনো লোকের আশাতেই আমার আপত্তি নেই। আজই আসুন। ভালো কথা, আমি কাদের আত্মা নামাচ্ছি জানেন তো? যেসব লোকদের আপনি প্রাণদণ্ড দিয়েছেন তাদের তো? হ্যাঁ, আমি জানতে চাইছি আমার জাজমেন্টের কোনো ভুল হয়েছে কিনা। এখনো পর্যন্ত সেরকম ভুল পাইনি। আপনারা রোজ একটি করে আত্মা নামান? হ্যাঁ, একটার বেশিতে ডাক্তারের ভয়ানক স্ট্রেইন হয়। তাহলে কটায় আসবো? আসুন রাত 10টা নাগাদ। ডিনারের পর বসা যাবে। তখন চারিদিকটা বেশ নিস্তব্ধ হয়ে যায়। কি বলেন? ডিনারের পর আমরা মিস্টার মল্লিকের হাউস বোটে গিয়ে হাজির হলাম। বসবার ঘরে প্ল্যানচেটের ব্যবস্থা হয়েছে। একটা টেবিলকে ঘিরে 5টা চেয়ার রাখা হয়েছে। বুঝলাম চেয়ারগুলো খাবার ঘর থেকে আনা হয়েছে। আমরা আর সময় নষ্ট না করে কাজে লেগে গেলাম। মিস্টার মল্লিক বললেন, আজ আমরা রামস্বরূপ রাউত বলে একটি বিহারি ছেলের আত্মাকে নামাবো। এই ছেলেটির আজ থেকে 10 বছর আগে ফাঁসি হয় এবং আমি সে ফাঁসির জন্য দায়ী ছিলাম। আমার বিশ্বাস এর ফাঁসির দণ্ড হওয়া উচিত ছিল না, কিন্তু জুরির ভার্ডিক্ট ছিল গিল্টি, আর খুনটাও ছিল একটু নৃশংস ধরনের। তাই আমি সাময়িক ভ্রান্তিবশত জেনে শুনেও প্রাণদণ্ডের আদেশ দিই, যদিও আমার মনে এই আদেশের যথার্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ ছিল। কেসটা এমন চতুরভাবে সাজানো হয়েছিল যাতে ছেলেটিকে অপরাধী বলেই মনে হয়। মজুমদার, তুমি তৈরি তো? জানলার সব পর্দা টেনে দিয়ে ঘরটাকে একেবারে অন্ধকার করে দেওয়া হয়েছিল। আমরা সকলে যে যার জায়গায় বসেছি। আমার ডান দিকে ফেলুদা, বাঁ দিকে লালমোহনবাবু। ফেলুদার ডান পাশে মিস্টার মল্লিক, আর তার পাশে লালমোহনবাবুর বাঁ দিকে ডক্টর মজুমদার। ছেলেটির বয়স ছিল 19। সাত চেহারা, নাকের নিচে সরু গোঁফ, গায়ের রং পরিষ্কার। বিহারের ছেলে, নাম রামস্বরূপ রাউত। ছুরি দিয়ে খুনের মামলা। ঘটনাস্থল কলকাতার বাগবাজারের একটা গলি। ছেলেটিকে দেখে কিন্তু খুনি মনে হয়নি। আপনারা নিজেদের কল্পনা অনুযায়ী
একটা চেহারা স্থির করে নিয়ে তাতে মনঃসংযোগ করার চেষ্টা করুন। প্রশ্ন আমিই করব, উত্তর মজুমদারের মুখ দিয়ে আসামির কণ্ঠস্বরে বেরোবে। 15 মিনিট এইভাবে অন্ধকারে বসে থাকার পরেই বুঝলাম টেবিলটা আস্তে আস্তে নড়তে আরম্ভ করেছে। তারপর আরো জোরে দোলানি শুরু হলো। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকলাম। মিনিট খানেক পরেই মল্লিক মশাই প্রশ্ন করলেন, তুমি কে? আমার নাম রামস্বরূপ রাউত। ডাক্তারের গলা দিয়ে আওয়াজ বেরোলো, কিন্তু কণ্ঠস্বর সম্পূর্ণ আলাদা। শুনে বেশ গা শিউরে ওঠে। মিস্টার মল্লিক আবার প্রশ্ন করলেন, তোমার ফাঁসি হয়েছিল 1977 সালে। আমি তোমার মৃত্যুদণ্ডের জন্য দায়ী, তা তুমি জানো তো? জানি। খুনটা কি তুমিই করেছিলে? না, তবে কে করেছিল? ছেদিলাল। সে ভয়ানক দূর্ত ছিল। তার অপরাধ, সে অত্যন্ত চতুরভাবে আমার ঘাড়ে ফেলে। পুলিশ আমাকেই দোষী সাব্যস্ত করে। আমি সেটা জানি। আমি তোমাকে দেখেই বুঝেছিলাম যে তোমার দ্বারা এই খুন সম্ভব নয়, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করি। সে নিয়ে এখন আর ভেবে কি হবে? আমি চাই তুমি আমাকে ক্ষমা করো। সেটা আমি খুব সহজেই করতে পারি, তবে আমার আত্মীয় বন্ধুদের মধ্যে যারা জীবিত আছে তারা ক্ষমা করবেন কিনা জানি না। তাদের কথা আমি ভাবছি না, তোমার ক্ষমাটাই আমার প্রয়োজন। মৃত্যুর পর আর কারুর ওপর কোনো আক্রোশ থাকে না। তোমাকে অনেক ধন্যবাদ। মিস্টার মল্লিক উঠে গিয়ে ঘরের বাতিটা জ্বালিয়ে দিলেন। ডক্টর মজুমদারের জ্ঞান আসতে আরো মিনিট 2-1 লাগলো। এ এক বিচিত্র অভিজ্ঞতা হলো বটে। মনটা অনেকটা হালকা লাগছে। এই একটি মৃত্যুদণ্ডে আমি যে ভুল করেছিলাম সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না, এবং এখন তো বুঝতেই পারছি যে আমার ধারণাটাই ঠিক ছিল। এই প্ল্যানচেট করে কি আপনি নিজের মনটাকে হালকা করতে চান? শুধু তাই নয়, আমার মনে মাঝে মাঝে একটা সন্দেহ জাগে যে আদৌ একজন মানুষ আরেকজনের প্রাণদণ্ড দিতে পারে কিনা। কিন্তু তা বলে তো খুনির শাস্তি হবে না। হবে, কিন্তু প্রাণদণ্ডের দ্বারা নয়। কারাদণ্ড নিশ্চয়ই চলতে পারে। তাছাড়া অপরাধীদের সংস্কারের জন্য রাস্তা বার করতে হবে। ঘড়িতে প্রায় 11টা বাজে, তাই আমরা উঠে পড়লাম। আমরা গুলমার্গ যাচ্ছি পরশু। আপনারা আসুন না আমাদের সঙ্গে, কি বলেন? সে তো খুব ভালোই হয়। ওখানে কি থাকবেন? 1 রাত। গুলমার্গ থেকে খেলারমার্গ যাব 3 মাইল পথ। হেঁটেও যাওয়া যায়, ঘোড়াতেও যাওয়া যায়। তারপর ফিরে এসে 1 রাত থাকা। এখান থেকেই সব ব্যবস্থা হয়ে যাবে। আমাদের ট্রাভেল এজেন্সি আপনাদেরটাও করে দেবে। সেই কথা রইল। আমরা 3 জনে আমাদের হাউস বোটে ফিরে এলাম। ফেলুদা শুতে যাওয়ার আগে আমায় বলল, মল্লিক মশাইয়ের ধারণাটাকে সম্পূর্ণ সমর্থন করা চলে না। একজন খুনির যে প্রাণদণ্ড হবে না সেটা মেনে নেওয়া কঠিন। ভদ্রলোকের আসলে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা শক্তিরও খানিকটা গোলমাল হয়ে গেছে। অবশ্যই একজন জাজের পক্ষে এটা হওয়া অস্বাভাবিক নয়। তবে ভেবে দেখুন, এক কথায় একটা লোকের ফাঁসি হয়ে যাচ্ছে,
কতখানি ক্ষমতা দেয়া থাকে একজন জজের হাতে। এই ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে পড়লে একজন বিবেক সম্পন্ন মানুষের মনে সংশয় আসতে পারে বই কি। সেটা অবশ্য ঠিক। শ্রীনগরের সঙ্গে গুলমার্গের কোনো মিলই নেই। এখানে হ্রদ, নদী, বাগ, বাগিচা ইত্যাদি কিছুই নেই। যা আছে তা হলো ঢেউ খেলানো পাহাড়ের গায়ে মসৃণ ঘন সবুজ ঘাস, যা দেখতে এক্কেবারে মখমলের মতন। আর আছে ঝাউবন আর পাইন বন আর ইতস্তত ছড়ানো কিছু কাঠের ঘর বাড়ি, সব মিলিয়ে ছবির মতন সুন্দর। এই পাহাড়ের গায়ে গলফ খেলা হয়, আর শীতকালে যখন ঘাস বরফে ঢেকে যায় তখন স্কিইং হয়। শ্রীনগর থেকে টাংমার্গ পর্যন্ত 28 মাইল ট্যাক্সি করিয়ে আসতে হয়। তারপর শেষের চড়াই 4 মাইল যেতে হয় ঘোড়াতে। কলকাতায় থাকতেই ফেলুদা লালমোহন বাবুকে বলে দিয়েছিল যে কাশ্মীরে ঘোড়ায় চড়তে হবে। ভয় নেই, উটের চেয়ে অনেক সহজ। লালমোহন বাবু একেবারে পাকাপোক্ত রাইডিং ব্রিচেস করিয়ে এনেছিলেন। গুলমার্গে ঘোড়ার পিঠ থেকে নেমে বললেন, ঘোড়া চড়ার মতন সহজ ব্যাপার আর নাকি নেই। আমাদের সঙ্গে মল্লিক মশাইরাও এসছেন। আমরা আজকের রাতটা গুলমার্গে থেকে কাল এখান থেকে 3 মাইল দূরে আর 2000 ফুট ওপরে খিলানমার্গ দেখে বিকেলে শ্রীনগর ফিরে যাব। থাকার জন্য আমরা পাশাপাশি দুটো ক্যাবিন নিয়েছি। আমাদেরটা ছোট, ওদেরটা বড়। বিকেলে ক্যাবিনের বারান্দায় বসে চা খাচ্ছি, এমন সময় 3 জন ভদ্রলোক এসে হাজির। সুশান্ত বাবু, সিদ্ধেশ্বর মল্লিকের ছেলে বিজয় বাবু ও আর একজন, যাকে আমরা ঠিক চিনি না। সুপুরুষ চেহারা, টকটকে রং, বয়স 30-32। সত্যি বলতে কি 3 জনেই মোটামুটি একই বয়সী। সুশান্ত বাবু নতুন ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম অরুণ সরকার, ইনি কলকাতায় ব্যবসা করেন। আমাদের সঙ্গে এখানে এসে আলাপ। জুয়ারিদের একজন বললে বোধহয় আপনার চিনতে আরো সুবিধা হবে। সকলেই হেসে উঠল। আমরা এসেছি কেন বোধহয় বুঝতেই পারছেন। প্রাইভেট ইনভেস্টিগেটরের সঙ্গে আলাপ করতে এরা দুজনেই খুব ব্যগ্র। তাছাড়া শুনছিলাম আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলিও একজন নামী লেখক। ওর সব বইই নাকি বেস্ট সেলার। লালমোহন বাবু মাথা হেঁট করে হেঁ করে একটু বিনয়ের ভাব দেখালেন। বিজয় মল্লিক আর অরুণ সরকারের খাতিরে ফেলুদাকে তার গোটা 2-3টে বিখ্যাত কেসের বর্ণনা দিতে হলো। শেষ হয়ে যাবার পর সরকার ফেলুদাকে জিজ্ঞেস করলেন, আপনার কি কাশ্মীরে এই প্রথম? হ্যাঁ, এই প্রথম। আমি কিন্তু আপনাকে প্রথমে দেখে কাশ্মীরি ভেবেছিলাম। আপনি বোধহয় এখানে আরো একবার এসেছেন। তা এসেছি। ইনফ্যাক্ট আমার ছেলেবেলার কয়েকটা বছর শ্রীনগরই কেটেছে। বাবা এখানের এক হোটেলে ম্যানেজারি করতেন। তারপর বছর 20 আগে আমরা কলকাতা চলে যাই। এখানকার ভাষা আপনার জানা নেই? তা অল্প বুঝতে আছে বই কি। এবার ফেলুদা বিজয় মল্লিকের দিকে ফিরল। আপনার বাবার প্ল্যানচেট সম্পর্কে আপনার কোনো কৌতূহল নেই? বিজয়বাবু বেশ জোরের সঙ্গে মাথা নেড়ে না বললেন। না, বাবার ভীমরতি ধরেছে। একজন খুনি মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পেয়ে যাবে, এর চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না। আপনি সে কথা কি বাবাকে বলেননি? বাবার সঙ্গে আমার সেরকম সম্পর্ক নয়। উনি আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না, আমিও ওর ব্যাপারে কিছু বলি না। আর সি, তবে বাবা যা করছেন তা করে যদি শান্তি পান তাহলে আমার কিছু বলার নেই। আপনার মা নেই? না, বছর 4 হলো মারা গেছেন। আর ভাই বোন? এক দাদা ছিল, আমেরিকা ইঞ্জিনিয়ারিং করত, সেই গত বছর মারা যায়। তার মেম সাহেব বউ আর এদেশে আসেননি। এক বোন আছে, তার স্বামী ভোপালে কাজ করে। আমার বিশ্বাস আপনার কাশ্মীরের দৃশ্য সম্পর্কে খুব একটা কৌতূহল নেই। কি করে বুঝলেন? কারণ যে পরিমাণ সময় ঘরে বসে তাস খেলে কাটান। আপনি ঠিকই বলেছেন, আমার মনে কাব্য নেই। আমি কাঠখোট্টা মানুষ। আমার 2-1 বন্ধু আর 2 প্যাকেট তাস হলেই হলো।
আমি কিন্তু তাসও খেলি, আবার দৃশ্যও দেখি। সেটা বোধহয় ছেলেবেলায় কাশ্মীরে থাকার জন্য হয়েছে। যাই হোক, আমাদের কিন্তু তাসের সময় হয়ে যাচ্ছে। আজ সুশান্তকে দলে টেনেছি। আপনারা কেউ? আমরা ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো। আপনারা এখন কিছুক্ষণ খেলবেন তো? 11টা পর্যন্ত বটেই। তাহলে ফিরে এসে একবার ঢু মারবো। বেশ, কাল আবার দেখা হবে। 3 ভদ্রলোক গুড বাই করে চলে গেলেন। লালমোহনবাবু বললেন, এই এখন না বেরিয়ে আফটার ডিনার ওয়াকে বেরোলে ভালো হতো না? তথাস্তু। এখানে ক্যাবিনের সঙ্গে বাবুর্চি রয়েছে। তাকে বলে দিয়েছিলাম রাত্রিরে ভাত আর মুরগির কারি খাবো। দেখলাম দিব্যি রান্না করে। 8:30টার মধ্যে খাওয়া হয়ে গেল। এত তাড়াতাড়ি ঘুম আসবে না, তাই 3 জনেই বেশ উৎসাহের সঙ্গে রাতে গুলমার্গ শহর দেখতে বেরোলাম। নিরিবিলি শহর, তাদের মধ্যে দিয়ে 3 জন হেঁটে চলেছি। পথে যে লোক একেবারে নেই তা নয়, ভারতীয়দের মধ্যে বিদেশি টুরিস্টও মাঝে মাঝে চোখে পড়ে। সত্যি বলতে কি, হিসেব নিলে বোধহয় বিদেশি টুরিস্টের সংখ্যাই বেশি হবে। লালমোহনবাবু এখনো গুনগুন করে গজল গাইছেন। খালি শীতের জন্য গলায় মাঝে মাঝে অযথা গিটকিরি চলে আসছে। শীত লাগছে? তা লাগছে, তবে মনে হয় খুব স্বাস্থ্যকর ঠান্ডা। তা হতে পারে, কিন্তু আমার মনে হয় এসব জায়গায় বেশি রাত না করাই ভালো। চতপসে ফেরা যাক। আমরা উল্টো মুখে ঘুরলাম। শহর আর আমাদের ক্যাবিনের মধ্যে একটা ব্যবধান আছে, সেখানে বসতি নেই বললেই চলে। আমরা সেই জায়গাটা দিয়ে হাঁটছি, এমন সময় হঠাৎ একটা ব্যাপার ঘটল। কি যেন একটা জিনিস সনসন শব্দে আমাদের মাথার পাশ দিয়ে গিয়ে রাস্তার ধারে একটা গাছের গায়ে লেগে মাটিতে পড়ে গেল। আমাদের মাথা বলছি, কিন্তু আসলে সেটা ঠিক ফেলুদার কান ঘেঁষে বেরিয়ে গেল। ফেলুদার কাছে টর্চ ছিল, সেটা জ্বালিয়ে গাছের তলায় ফেলতেই দেখা গেল বেশ বড় একটা পাথর। সেটা ফেলুদার মাথায় লাগলে নির্ঘাত একটা কেলেঙ্কারি কাণ্ড হতো। প্রশ্নটা হচ্ছে, কে এই লোকটা যে এভাবে আক্রমণটা করলো? আর এর কারণই বা কি? আমরা তো সবেই এখানে এসেছি, এখনো গোলমেলে ব্যাপার তো কিছুই ঘটেনি। তদন্তের কোনো প্রশ্নই উঠছে না। তাহলে এই হুমকির মানে কি? ক্যাবিনে ফিরে এসে ফেলুদা গম্ভীরভাবে বলল, ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। আমাকে পছন্দ করছে না কেউ, এবং গোয়েন্দাকে হাঁটানোর চেষ্টা একটাই কারণ হতে পারে। কোনো কুকীর্তি হতে চলেছে, অথচ সেটা যে কি সেটা আন্দাজ করার এখন কোনো উপায় নেই। এই আপনার সেই .32 কোল্ট রিভলভারটা আশা করি এনেছেন? ওটা বাক্সেই রাখা থাকে, কিন্তু রিভলভার ব্যবহার করার সময় এখনই এলো কই? কোনো ক্রাইম তো ঘটেনি এখনো। যাই হোক, এই রাত্রিরে এই দরজা জানালা সব ভালো করে বন্ধ করে শুতে হবে। এখানে রিস্ক নেওয়া চলবে না। এই আশ্চর্য ব্যাপার মশাই, এই আপনার সঙ্গে ছুটিতে কোথাও বেরোলেই কি গন্ডগোল শুরু হবে? ফেলুদা একটু ভেবে বলল, যাই, ওদের সঙ্গে একটু তাস পিটিয়ে আসি। আমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরব। আপনারা শুয়ে পড়ুন। আগেই বলেছি যে খিলনমার্গ যেতে হলে 3 মাইল পাহাড়ি রাস্তা দিয়ে 2000 ফুট ওপরে উঠতে হয়। আমরা 2 ক্যাবিনের বাসিন্দারা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে 9টার মধ্যে বেরিয়ে পড়ব। সেটাই করা হলো। আমাদের মধ্যে এক মিস্টার মল্লিকই ঘোড়া নিলেন, আর সকলে হেঁটে যাওয়া স্থির করলাম। শুনেছি পথের দৃশ্য অতি চমৎকার, আর দুপাশে অনেক ফুল গাছ। লালমোহনবাবু বললেন, এই 7 দিনেই এনার্জি বেড়ে গেছে মশাই। এই হেঁটে 2000 ফুট পাহাড়ে ওঠাটা কোনো ব্যাপার বলেই মনে হচ্ছে না। সত্যি পথের দৃশ্য অপূর্ব। আমরা 3 জন মোটামুটি একসঙ্গেই হাঁটছি, বাকি ওদের দল ভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। আমরা দলে আছি সব শুদ্ধ 9 জন।
আমরা তিনজন, মিস্টার মল্লিক, বিজয় মল্লিক, ডক্টর মজুমদার, সুশান্তবাবু, মিস্টার সরকার আর বিয়ারা প্রয়াগ। প্রায় 2 ঘন্টা লাগলো 2000 ফুট উঠতে। আর উঠেই এক আশ্চর্য দৃশ্য আমাদের হকচকিয়ে দিল। আমরা একটা পাহাড়ের পিঠে এসে উপস্থিত হয়েছি। মাটিতে বরফ, সামনে বরফের পাহাড়, আর উল্টো দিকে ছড়িয়ে আছে গাছপালা, নদী, হ্রদ সমেত দিগন্ত বিস্তৃত উপত্যকা। আর তারও পিছনে আকাশের গায়ে যেন খোদাই করা রয়েছে নাঙ্গা পর্বত। এই বোধ হয় ক্লাইম্যাক্স। কাশ্মীরে এর চেয়ে সুন্দর আর কিছু আছে কি? লালমোহনবাবু ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, বারবার বলছেন, এই আসুন না, এই একটা গ্রুপ তুলি ওই 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 বরফের উপর দাঁড়িয়ে। হঠাৎ বাকি দল থেকে একটা শোরগোল শোনা গেল। সেটা একটা প্রশ্নের আকার নিয়ে আমাদের কানে এলো। বন্টু কই? বন্টু, কোথায় গেলি রে? প্রশ্নটা করছেন মিস্টার মল্লিক অত্যন্ত ব্যস্ত কণ্ঠে। বুঝতে অসুবিধা হলো না যে মন্টু হলো বিজয় মল্লিকের ডাক নাম, কারণ দলের মধ্যে একমাত্র তিনিই অনুপস্থিত। কোথায় গেলেন ভদ্রলোক? এতই পিছিয়ে পড়েছেন নাকি? না, তা তো হতে পারে না। এরা একটু ছাড়া ছাড়া ভাবে হাঁটছিলেন ঠিকই, কিন্তু বিজয়বাবু কি একেবারে দলছুট হয়ে গেছিলেন? এবার সুশান্ত সোমের গলা শোনা গেল। আপনি এখানেই থাকুন মিস্টার মল্লিক, আমরা নিচে খোঁজ করে আসছি। যেমন কথা তেমন কাজ। আর এই অনুসন্ধানের পার্টিতে আমরাও যোগ দিলাম। যে পথ দিয়ে উপরে উঠেছি এবার সেই পথ দিয়েই নেমে যাওয়া। আমার বুকের ভেতরটা টিপ টিপ করছে। লোকটা গেল কোথায়? সুশান্তবাবু গলা তুলে চিৎকার দিলেন, বিজয়বাবু, বিজয়বাবু! কোনো উত্তর নেই। মিনিট 15 নামার পরেই হঠাৎ লালমোহনবাবু এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে গেলেন। তার দৃষ্টি একটা ঝোপের দিকে। ফেলুদা আর এক মুহূর্ত দ্বিধা না করে দৌড়ে গেল ঝোপটার দিকে, কারণ পাতার ফাঁক দিয়ে একটা জুতো দেখা যাচ্ছে, পাহাড়ে ওঠার বুট। মিস্টার সোম! মিস্টার সোম দৌড়ে পৌঁছে গেল ফেলুদার পাশে, তার পেছনে বাকি 4 জন। ঝোপের পিছনে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছেন বিজয় মল্লিক। ফেলুদা নাড়ি টিপেই বলল, হি ইজ অল রাইট। মনে হয় মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেছে। কাছেই একটা ঝর্ণা ছিল, তা থেকে আজলা করে জল এনে মুখে ঝাপটা দিতে ভদ্রলোক চোখ খুলে এদিক ওদিক মাথা নাড়লেন। তারপর আস্ফুট স্বরে প্রশ্ন করলেন, কোথায়? আপনার এই অবস্থা হলো কি করে? কেউ ধাক্কা। আপনি যেখানে পড়েছেন মনে হয় আপনাকে অনেক ওপর থেকে গড়িয়ে পড়তে হয়েছে। হ্যাঁ, তাই। একটা ফুল দেখছিলাম ঝুঁকে পড়ে। অজ্ঞানটা হয়েছেন এই গাছের গুঁড়িতে মাথা ঠোকাকে। তাই হবে। আপনি দেখুন তো উঠতে পারেন কিনা। ফেলুদা ভদ্রলোকের দুহাত ধরে নিজের কাঁধের ওপর রেখে উঠে দাঁড়ালো। একটু টলমলে অবস্থার পর ভদ্রলোক দেখলাম নিজেকে সামনে নিলেন। ফেলুদা এবার মাথাটা দেখে বলল, একটা জায়গায় চোট লেগেছে, রক্ত বেরোয়নি, তবে জায়গাটা ফুলে গেছে। 2-3 দিন একটু ভোগাবে আপনাকে। এখন আপনি ফিরে চলুন। একটা ঘোড়ার ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো হয়, তা না হলে আস্তে আস্তে হেঁটে চলুন। পরে এক সময় আপনার সঙ্গে একটু কথা বলার ইচ্ছে রইল। বিজয়বাবু এতক্ষণে মোটামুটি চাঙ্গা হয়ে গেছেন। কেবল 2-1 বার মাথার একটা বিশেষ জায়গায় আলতো করে হাত বোলালেন। আমি মনে মনে ভাবছি, ভদ্রলোকের এই দশা করলো কি এবং কেন? গুলমার্গে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। আমরা যে যার ক্যাবিনে চলে গেলাম। খানসামাকে চায়ের অর্ডার দেওয়ার পর লক্ষ্য করলাম ফেলুদার ভুরুটা অস্বাভাবিক রকম কুঁচকে আছে। চায়ের পর দেখি বিজয়বাবু নিজেই এসে হাজির, সঙ্গে সুশান্তবাবু আর মিস্টার সরকার। বাধ্য হয়ে আপনার কাছে আসতে হলো। আমি এত হতভম্ব আর কোনোদিন হয়নি। আপনার উপর আক্রোশ থাকতে পারে এমন কেউ নেই এখানে? কে থাকতে পারে বলুন?
তাহলে তো সুশান্ত বা ডক্টর মজুমদার বা মিস্টার সরকারের কথা বলতে হয়। সে তো হাস্যকর ব্যাপার হতো। কাশ্মীরে এসে পূর্ব পরিচিত কারোর সঙ্গে দেখা হয়নি? না, কলকাতাতে এমন কেউ নেই আপনার ওপর যার কোনো আক্রোশ থাকতে পারে? আমি তো সেরকম কারোর কথা জানি না। আপনি তো কলকাতাতেই পড়াশোনা করেছেন। হ্যাঁ গ্র্যাজুয়েট? হ্যাঁ, স্কটিশ চার্চ কলেজে। মোটামুটি নির্ঝঞ্ঝাট ছাত্র জীবন ছিল? ঠিক তা বলা যায় না। কেন? কলেজে সেকেন্ড ইয়ারে থাকতে কুসঙ্গে পড়ি, নেশা ধরি, ড্রাগস। হার্ড ড্রাগস? হ্যাঁ, কোকেন, মফেন। তারপর? বাবা টের পেয়ে যান। বাবা তো তখনও জাজ। হ্যাঁ, তারপর? তিনি আমার এই অভ্যেস ছাড়ানোর প্রাণান্ত চেষ্টা করেন, কিন্তু পারেন না। তারপর আশা ছেড়ে দেন। এই অবস্থাতেও আপনি গ্র্যাজুয়েট হতে পেরেছিলেন? আমি খুবই ভালো ছাত্র ছিলাম। আপনি কি বাড়িতেই থাকতেন? কিছুদিন ছিলাম, তারপরে আর পারিনি। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি। কানপুরে এক আশ্চর্য লোকের সংস্পর্শে আসি। সাধুই বলতে পারেন, নাম আনন্দ স্বামী। তখনও আমি নেশায় মত্ত, কিন্তু ভদ্রলোকের সংস্পর্শে এসে আমার নেশা চলে যায়। এক মিরাকল ছাড়া আর কিছুই বলা যায় না। আমি আবার আগের অবস্থায় ফিরে যাই। তারপর বাড়ি ফেরেন? হ্যাঁ, বাবা আমার সমস্ত দোষ ক্ষমা করে দেন। তখন আপনার বয়স কত? 27-28 বছর বয়স হবে। তারপর আপনি চাকরি করেন? বাবাই একটা ফার্মে ঢুকিয়ে দেন। আমি এখনো সেই ফার্মেই আছি। আপনার জুয়ার প্রতি একটা আসক্তি আছে, তাই না? তা আছে। সেটা কোনো সমস্যার সৃষ্টি করছে না তো? না। আপনাকে যদি জিজ্ঞেস করা যায় আপনার কোনো শত্রু আছে কিনা, আপনি কি বলবেন? যতদূর জানি আমাকে খুন করতে চাইবে এমন কোনো শত্রু আমার নেই। ছোটখাটো শত্রু বোধহয় সকলেরই থাকে, তার পেছনে ঈর্ষা থাকতে পারে। এটা তো অস্বাভাবিক নয়, সেটা নিশ্চয়ই আপনিও স্বীকার করবেন। 100 বার। এবার আরো দু একজনের সম্বন্ধে আপনাকে আরো দু একটা প্রশ্ন করে নি। ডক্টর মজুমদারকে আপনি কতদিন ধরে চেনেন? উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। আজ প্রায় 15 বছর হলো। বেশ। আবার সুশান্ত বাবুকে একটা প্রশ্ন। বলুন। আপনি কতদিন হলো মিস্টার মল্লিকের সেক্রেটারি কাজ করছেন? ওর রিটায়ার হওয়ার সময় থেকে, তার মানে 5 বছর। বেয়ারা প্রয়াগ কতদিন আছে? ও আন্দাজ 5 বছর। মিস্টার মল্লিকের পুরনো বেয়ারা মকবুল হঠাৎ মারা যায়, তারপর উনি প্রয়াগকে রাখেন। বেশ, আজ এই পর্যন্তই থাক। তারপরে দরকার হলে আবার প্রশ্ন করতে পারি তো? নিশ্চয়ই। কি মশাই, এই আবার যেই কে সেই? শ্রীনগরে ফিরে এসে আমরা সকালে বোটের ওপরের ডেকে বসে চা খাচ্ছিলাম। এমন সময় লালমোহনবাবু মন্তব্যটা করলেন, যেই কে সেই। যা বুঝছি ছুটি ভোগ করা মানেই দুর্ভোগ। ক্রাইম যেন আমাদের পেছনে ওত পেতে থাকে, একটু আরাম করলেই ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে এবার যেরকম হতভম্ব হয়েছি সেরকম কখনো হয়েছি বলে মনে পড়ে না। কোনো খুঁটিই যেন খুঁজে পাচ্ছি না যেটা ধরে একটু এগোবো। সব অন্ধকার। সুশান্তবাবুকে বলতে হবে একবার যদি মিস্টার মল্লিকের ডায়েরিগুলো দেন। ও ডায়েরি নিয়ে আপনার কি লাভ? কিসে কি কাজ দেয় তা আগে থেকে কেউ বলতে পারে? অবশ্য মিস্টার মল্লিকের রাজি হওয়া চাই। সেটা সুশান্তবাবুকে একবার জিজ্ঞেস করতে হবে। তা সে তো এখনই পারেন, ওই তো সুশান্ত। সত্যিই দেখি ভদ্রলোক শিকারা করে বুলেভার্ডের দিক থেকে ফিরছেন, সঙ্গে কিছু খরিদ করা জিনিসপত্র। ফেলুদা ডেকের রেলিংয়ের পাশে ঝুঁকে পড়ে ডাক দিল, ও মশাই, 1 মিনিট একটু এদিকে আসতে পারেন? শিকারাটা আমাদের বোটের কাছে চলে এলো। মিস্টার মল্লিকের ডায়েরিগুলো কি আপনি সঙ্গে এনেছেন? সবগুলো,
24টা আছে। ওগুলো 2-3টে করে ধার নিতে পারি? মল্লিক ফ্যামিলির সম্বন্ধে আর একটু জানতে না পারলে আমি এই নতুন পরিস্থিতির ঠিক কিনারা করে উঠতে পারছি না। আমার মনে হয় ডায়েরিগুলো পড়লে কিছুটা সুবিধা হতে পারে। আমি একবার সাহেবকে জিজ্ঞেস করি। নিশ্চয়ই। আমার মনে হয় না উনি কোনো আপত্তি করবেন, কারণ আপনারা তো সবই শুনেছেন ওর মুখ থেকে। আধ ঘন্টার মধ্যে সুশান্তবাবু 4টে পুরনো ডায়েরি সঙ্গে নিয়ে আমাদের হাউসবোটে এসে হাজির। বললেন, এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন জীবনী যখন বেরোবে তখন তো সবই জানাজানি হয়ে যাবে, কাজেই এখন পড়তে দিতে আর কি আপত্তি থাকতে পারে। আর ক্রাইমের কথাই যদি হয় তাহলে সবই তো খবরের কাগজে রিপোর্টে বেরিয়েছে। এগুলো দেখা হয়ে গেলে আরও এক সেট আমি আপনার কাছ থেকে চেয়ে আনবো। তোপসে, তুই আর লালমোহনবাবু বরং যা, মানসবলটা দেখে আয়। আমি এখন একটু ঘরে বসে কাজ করব। ভালো কথা। আপনারা পেহেলগাঁও যাবেন তো? ইচ্ছে তো আছেই। কবে যাবেন? আমার মনে হয় আমাদের সঙ্গে গেলেই ভালো। আমরা তো পরশু বেরোচ্ছি। ভেরি গুড। মানসবল লেকের মতো স্বচ্ছ জল আমি আর কোনো লেকে দেখিনি। জলের একেবারে তল অব্দি উদ্ভিদ দেখা যায়। ভারী অদ্ভুত লাগে দেখতে। লালমোহনবাবু দৃশ্য উপভোগ করলেন ঠিকই, কিন্তু বুঝতে পারছিলাম মাঝে মাঝে ওর ফেলুদার তদন্তের কথা মনে পড়ে যাচ্ছে। একবার বললেন, তোমার দাদা ওই ডায়েরিগুলো পড়ছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। এই যাদের একবার ফাঁসি হয়ে গেছে তারা তো আর খুন খারাপি করতে পারবে না। সেটা ফেলুদাকেই বুঝতে দিন না। মানসবল শ্রীনগর থেকে 18 মাইল দূরে। আমাদের ফিরতে ফিরতে হয়ে গেল সন্ধে 6:30। ফেলুদা দেখলাম বৈঠকখানায় সোফায় বসে তখনও ডায়েরি নিয়ে পড়ছে। কোনো কাজ হলো কি? কাজ কিসে হয় সেটা অনেক সময় আগে থেকে বোঝা যায় না। আপাতত আমার কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা। নতুন তথ্য কিছু বেরিয়েছে, শুধু ডায়েরি থেকে নয়। যেমন বিজয়বাবু বলছেন যে যেদিন উনি ঘাড়ে ধাক্কা খেয়েছিলেন তখন একটা ঠান্ডা ধাতব স্পর্শ অনুভব করেছিলেন। আমার মতে সেটা আংটি ছাড়া আর কিছুই হতে পারে না। তবে তাতেও যে খুব সুবিধা হচ্ছে তা নয়, কারণ আংটি এখানে 3 জন পড়েন, সুশান্তবাবু, মিস্টার সরকার আর প্রয়াগ। আর যদি এ দলের বাইরে কেউ থাকে তাহলে তো চমৎকার। তাহলে আমাদের কোনো তদন্তই কাজে দেবে না। কিন্তু সেরকম দল কি বেশি ছিল? তা ছিল না ঠিকই। এই আমার তো একটিও মনে পড়ছে না। একটি ছিল, পাঞ্জাবি দল। তবে তাদের 5 জনের মধ্যে 3 জনই ছিল ঘোড়ার পিঠে। এই আশা করি আর কোনো গোলমাল হবে না। আপনার মুখে ফুলচন্দন পড়ুক। ভূস্বর্গে এসে সব ঝামেলা ভালো লাগে না, বিশেষ করে যখন বুদ্ধি খাটাবার কোনো স্কোপ পাওয়া যাচ্ছে না। পেহেলগাম যাওয়ার আগে আমরা শ্রীনগরে আর একদিন ছিলাম। তার মধ্যে ফেলুদা মিস্টার মল্লিকের বাকি ডায়েরিগুলো পড়া শেষ করে ফেলল। কি বুঝলেন মশাই? অন্তত 6টা প্রাণদণ্ড সম্পর্কে উনি নিশ্চিন্ত যে সেগুলো অন্যায়ভাবে দেওয়া হয়েছে এবং সেগুলোতে তিনি ভুল করেছেন। এই 6টা কেসেই কারাদণ্ড হওয়া উচিত ছিল। একটি বিশেষ কেস যেখানে আবার আসামি হচ্ছেন কাশ্মীরি, নাম সাপ্রু। সেখানে ফাঁসির হুকুম দেওয়ার পর মল্লিকের খুব অনুশোচনা হয়। তারপরেই অবশ্যই ওর অ্যানজাইনার পেইন আরম্ভ হয় এবং উনি কিছুদিনের মধ্যে রিটায়ার করেন। পেহেলগাম শ্রীনগর থেকে প্রায় 60 মাইল। লিডার উপত্যকায় ছোট্ট শহর। এক পাশ দিয়ে খরস্রোতা লিডার নদী বয়ে যাচ্ছে। তাতে সাহেবরা ট্রাউট মাছ ধরছে।
শহরের উত্তর পূর্ব দিকে বরফের পাহাড় দেখা যায়। আগে এখানে হোটেল টোটেল কিছুই ছিল না, এখন অনেক হয়েছে। তবে এখনো ইচ্ছে করলে তাঁবু ভাড়া করে নদীর ধারে থাকা যায়। আমরা সেভাবেই থাকবো বলে ঠিক করলাম। 4টে ট্যাক্সি করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। চমৎকার পাহাড়ি রাস্তা দিয়ে 12টার মধ্যে আমরা পেহেলগাম পৌঁছে গেলাম। শহরটা এক পেশে, নদীর পশ্চিম দিকে শুধু পাহাড়, বাড়ি ঘরদোর কিচ্ছু নেই। আর পূব দিকে পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে হোটেল, রেস্টুরেন্ট, দোকান পাট নিয়ে ছবির মতন শহর। আমাদের তাঁবুর জন্য আগের থেকেই বলা ছিল। গিয়ে দেখি যে তাঁবু খাটাবার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই তাঁবু স্পেশাল ধরনের মজবুত তাঁবু। এতে ডাইনিং রুম, বেডরুম, অ্যাটাচড বাথরুম সবই আছে। আমাদের একটা তাঁবু আর মল্লিকদের 2টো। সামনে 20 হাতের মধ্যে দিয়ে তোড়ে বয়ে চলেছে লিডার নদী। তার একটানা শব্দ কখনো থামে না। লালমোহনবাবু হলিউডের ছবির কথায় চলে গেলেন। বললেন, মরাই এই একমাত্র ওয়েস্টার্ন ছবিতেই এইরকম আউটডোর লাইট দেখেছি। আমাদের আবার কোনোদিন এইরকম থাকতে হবে ভাবতেই পারিনি। দুপুরে তাঁবুতে লাঞ্চ খেয়ে এখানে সঙ্গে কিচেনও রয়েছে। সবে সবে বেরিয়েছি, এমন সময় দেখি সুশান্ত সোম আমাদের তাঁবুর দিকে এগিয়ে আসছেন। লাঞ্চ শেষ? হ্যাঁ, এখান থেকে 8 মাইল দূরে চন্দনওয়াড়ি বলে একটা জায়গা আছে, জানেন তো? যেখানে একটা বরফের ব্রিজ আছে, যেটা সারা বছর থাকে। হ্যাঁ, সেটা দেখতে যাওয়ার মতলব করছেন নাকি? গেলে তো সবাই একসঙ্গে গেলেই ভালো হয়, তাই নয় কি? তবে আজই সবে এলাম। আজ ভাবছিলাম পেহেলগামটাই ঘুরে দেখব। চন্দনওয়াড়ি কাল গেলে হয় না? আমারও সেই আইডিয়া, শুধু আপনাদেরকে ইনভাইট করতে এলাম। অবশ্যই একসঙ্গে যাব। আমাকে ছাড়া বোধহয় আপনাদের আর চলবে না। এর মধ্যেই যা একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেল, এটাকে তো অ্যাটেম্পটেড মার্ডার ছাড়া আর কিছুই বলা যায় না। বিজয়বাবুর ভাগ্য খুব ভালো যে উনি বেঁচে গেলেন। কিছুক্ষণ থেকেই দেখছিলাম ফেলুদা প্রয়াগকে এক দৃষ্টে লক্ষ্য করছে। কেন সেটা ঠিক বুঝতে পারলাম না। ইতিমধ্যে অন্য তাঁবুটা থেকে বিজয়বাবু আর মিস্টার সরকারও বেরিয়ে এসেছেন। সরকার এদের সঙ্গ ছাড়েননি, মনে হয় পুরো ট্যুরটা এদের সঙ্গেই ঘুরবেন। আমরা কাল চন্দনবাড়ি যাচ্ছি। সকলে প্রস্তাবে সায় দিল। তোরা দুজনে ডেক চেয়ার নিয়ে নদীর ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ কর। আমি একটু পাহাড়ি পথে ঘুরে আসছি। মাথাটা একটু পরিষ্কার করা দরকার। কতক্ষণের জন্য যাবে? এই ঘন্টাখানেক। সঙ্গে তোমার বিশ্বস্ত অস্ত্রটি আছে তো? তা আছে। ফেলুদা চলে গেল। লালমোহনবাবুর মাথায় একটা নতুন গল্পের প্লট এসেছে। সেটা আমাকে শুনিয়ে পরখ করে দেখে নিলেন। আমি আবার কিছু ইমপ্রুভমেন্ট সাজেস্ট করলাম। এই করতে করতে প্রায় ঘন্টা 1.5 বেরিয়ে গেল। নদীর ধারে বসে থাকলে বোরিং লাগে না, তাই সময়টা বেশ কেটে যাচ্ছিল। এমন সময় লালমোহনবাবু বললেন, এই 2 ঘন্টা হতে চললো, তবু তোমার দাদা এলেন না। সত্যি তো, এটা তো আমার খেয়ালই হয়নি। কি করা যায় বলো তো? ফেলুদার সঙ্গে থেকে থেকে আমারও অভ্যেস হয়ে গেছে মুহূর্তে ডিসিশন নেওয়া। আমি উঠে পড়লাম। চলুন ওকে খুঁজতে বেরোই। এই চলো চলো। ফেলুদা কোন রাস্তাটা ধরেছে সেটা আমরা জানতাম। আমরা দুজনে সেই পাহাড়ি পথে চড়াই ধরে রওনা দিলাম। পাইন বনের মধ্যে দিয়ে পথ, পরিবেশ চমৎকার, কিন্তু আমাদের সেসব উপভোগ করার মনের অবস্থা নেই। ফেলুদা বলেছিল 1 ঘন্টায় ফিরবে। এই বিষয়ে ওর কথা নড়চড় হয় না। কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। 8 ঘন্টা হাঁটার পরেই যা খুঁজছিলাম তা পেয়ে গেলাম। একটা ঝোপের ধারে মাটিতে হাত পা ছড়িয়ে পড়ে আছে ফেলুদা। আমার গলা মুহূর্তে শুকিয়ে গেল। লালমোহনবাবু পালস ধরেই বললেন, এই বেঁচে আছেন, কোনো চিন্তা নেই। ফেলুদাও নড়ে চড়ে উঠল।
তারপরেই উঠে বসে মাথার পেছনে হাতটা দিয়ে মুখটা বিকৃত করে বলল, এবার মিস করেনি রে, একেবারে মক্ষম ভাবে লক্ষ্যভেদ। উঠতে পারবে? নিশ্চয়ই, ব্যথা তো মাথায়। ফেলুদা উঠে পড়ে আমাদের দুজনের কাঁধে ভর দিয়ে কয়েক পা হেঁটে বলল, ঠিক হ্যাঁ, হাঁটতে পারবো। কিন্তু কাউকে কি দেখতে পেলেন? তাহলে তো তদন্ত ফুরিয়ে যেত লালমোহন বাবু। সে লোক অত কাঁচা নয়, কটা 3 চাক, আর একটু মাথাটা না খাটালে চলছে না। রাত্রিরে মিস্টার মল্লিকের তাঁবুতে আবার প্ল্যানচেট হলো। বলা হয়নি এর মধ্যে শ্রীনগরে আরো একদিন প্ল্যানচেট হয়েছিল, যাতে আমরাও উপস্থিত ছিলাম। শ্বাসমল বলে এক মৃত্যুদণ্ডে দণ্ডিত আত্মা এসে বলল যে সে সত্যি খুন করেছিল। আজকের প্ল্যানচেটে ফেলুদা ডায়েরি পড়ে যার কথা বলেছিল, সেই কাশ্মীরি মিস্টার মনোহর সাপ্রুর আত্মা নামানো হলো। আশ্চর্য মিডিয়াম ডক্টর মজুমদার, 10 মিনিটের মধ্যেই আত্মা চলে আসে। সাপ্রুর আত্মা প্রশ্ন করল, আমাকে ডেকেছ কেন? তোমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলাম আমি। সে খুনের মামলায় আমি ছিলাম জাজ। সেটা আমি জানি। আমার বিশ্বাস হয়েছিল খুনটা তুমি করো। খুন করেছিল হরিদাস ভগত। পুলিশ ভুল তদন্ত করেছিল, কিন্তু এখন আর তাতে কিছু এসে যায় না। কিন্তু আমি যে সেই 78 থেকে দুশ্চিন্তায় ভুগছি। তুমি কি আমার কাছে ক্ষমা চাও? হ্যাঁ, বেশ, করলাম তোমায় ক্ষমা, কিন্তু আমার যে আত্মীয়রা জীবিত আছে ওরা তোমায় ক্ষমা করেনি, বা করবে না। তাতে কিছু এসে যায় না। আমি তোমার ক্ষমা চাই। বেশ, ক্ষমা করলাম, আমি আসি। প্ল্যানচেট শেষ হলো। মিস্টার মল্লিক আবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমরা নিজেদের তাঁবুতে ফিরে এলাম। বালিশে মাথা রাখার 10 মিনিটের মধ্যেই ঘুম চলে এলো। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্পওয়ালা। আজকে আপনাদের আমরা শোনাচ্ছি ফেলুদার অ্যাডভেঞ্চার গল্প ভূস্বর্গ ভয়ঙ্করের 2য় এবং শেষ পর্ব। আগের পর্বে আপনারা শুনেছেন ফেলুদা, তপসী এবং লালমোহন বাবু বেড়াতে এসেছেন কাশ্মীর। এখানে এসে তাদের আলাপ হয় রিটায়ার্ড জাজ সিদ্ধেশ্বর মল্লিক, তার ছেলে বিজয় মল্লিক, তার সেক্রেটারি সুশান্ত বাবু আর সরকার বাবুর সাথে। জাজ সাহেবের সাথে রয়েছেন তার ডাক্তার ডক্টর মজুমদার। কথায় কথায় ফেলুদারা জানতে পারে যে জাজ সাহেব দারুণ ইন্টারেস্টিং এক চরিত্র। নিজের কর্মক্ষেত্রে ইনি প্রচুর আসামিকে ফাঁসি কাঠে ঝুলিয়েছেন। এখন তাই তিনি মাঝে মাঝে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে তার সব ফাঁসির আসামি কি দোষী ছিল। ডক্টর মজুমদার প্ল্যানচেটের মিডিয়াম হয়ে এই সব মৃত আসামিদের আত্মা নামিয়ে আনেন, আর জাজ সাহেব তাদের কাছে জেনে নেন তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন না ভুল করেছিলেন। এরই মধ্যে ঘটে যায় 2টি আক্রমণের ঘটনা, একটা জাজ সাহেবের ছেলে বিজয় বাবুর ওপর আর একটা ফেলুদার ওপর। কাশ্মীরের এই অপার্থিব সৌন্দর্যের মধ্যে কে এই লুকোনো আততায়ী, আর জাজ সাহেবের জীবনেই বা এমন কি রহস্য লুকোনো আছে? আসুন জেনে নি ভূস্বর্গ ভয়ঙ্করের 2য় ও শেষ পর্ব। সকালে
কান্তরে ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি ফেলুদা। তার মুখের ভাব দেখেই বুঝলাম কোনো একটা গুরুতর ব্যাপার ঘটেছে। মিস্টার মল্লিক খুন হয়েছেন। হ্যাঁ? এবার আমার চিৎকারে লালমোহন বাবুরও ঘুম ভেঙে গেল। কাল মাঝরাত্রিরে বুকে ছুরি মেরেছে। শুধু তাই নয়, খুনটা আরো পাকা করার জন্য মাথায় একটা ভারী কিছু দিয়ে মেরেছে। সব মিলিয়ে বিশ্রী ব্যাপার। এক লাফে বিছনা ছেড়ে উঠে পড়লাম। লালমোহন বাবু উঠলেন। গায়ে দুটো গরম কাপড় চাপিয়ে দুজনেই তাঁবুর বাইরে বেরিয়ে চলে এলাম। ফেলুদা আমাদের খবরটা দিয়েই আবার বেরিয়ে গেল। মিস্টার মল্লিক খুন? ব্যাপারটা আমার বিশ্বাসই হচ্ছিল না। মনের মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। বাইরে দেখি সকলেই প্রায় তাঁবুর পাশে দাঁড়িয়ে রয়েছে। সকলেরই মুখ কালো। কথাবার্তায় বুঝলাম বিজয়বাবু পুলিশকে খবর দিতে গেছেন। এখান থেকে শহর বেশি দূর নয়, তাই পুলিশ আসতেও বেশি সময় লাগা উচিত নয়। ডক্টর মজুমদারই সকালে উঠে প্রথমে ব্যাপারটা দেখেন। বিছনার চাদর রক্তাক্ত, সেটা ছুরির আঘাতের ফলে, কারণ মাথায় বিশেষ রক্তপাত হয়নি। অস্ত্রটা অবশ্য পাওয়া যায়নি। মনে মনে বললাম, এমন চমৎকার লিডার নদী থাকতে অস্ত্র ফেলবার জায়গার অভাব কোথায়? নদী এখন সেই ছুরিকে ভাসিয়ে ভাসিয়ে কোথায় নিয়ে গেছে কে জানে। তবে শুধু যে খুন তা নয়, তার সঙ্গে চুরিও আছে। মিস্টার মল্লিকের ডান হাতের অনামিকায় একটা বহুমূল্য হীরের আংটি ছিল। তার এক গুজরাটি মক্কেলের দেওয়া। খুনি সেইটিও খুলে নিয়ে গেছে। কাল রাত্রে ভদ্রলোক শুয়েছেন কখন? আমার অনেক আগে। উনি 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়তেন। আপনি তো ডাক্তার, দেখে বুঝতে পারছেন না কখন খুনটা হয়েছে? মনে হয় রাত 2-2:30 নাগাদ। তবে সেটা পুলিশের ডাক্তার এলে আরো সঠিকভাবে বলতে পারবে। রাত্রে কোনো শব্দ টব্দ শোনেননি? ঘুমের কোনো ব্যাঘাত হয়নি? আমার সচরাচর এক ঘুমে রাত কাবার হয়ে যায়। আমি একটু তাড়াতাড়ি উঠি। 6:30 উঠেই দেখি এই কাণ্ড। আমার আগে প্রয়াগ উঠেছিল, কিন্তু ও এই দুর্ঘটনাটা লক্ষ্য করেনি। ও উঠেই তাঁবুর বাইরে চলে গিয়েছিল। কে খুন করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? একেবারেই না। একটা পুলিশের জিপ এসে তাঁবুর কাছে থামলে বিজয়বাবু নামলেন। তার পেছনে একজন ইন্সপেক্টর। বিজয়বাবুর নির্দেশ অনুযায়ী ইন্সপেক্টরটি এগিয়ে গেলেন মিস্টার মল্লিকের তাঁবুর দিকে। আমার নাম ইন্সপেক্টর সিং। আমি এই কেসটার চার্জ নিচ্ছি। ওয়্যার ইজ দ্য ডেড বডি? বিজয়বাবু মিস্টার সিংকে নিয়ে তাঁবুর মধ্যে ঢুকলেন। আমরা বাইরেই রয়ে গেলাম। ইন্সপেক্টরের পেছন পেছন কয়েকজন কনস্টেবল, ফটোগ্রাফার ইত্যাদি এসব ব্যাপারে যেরকম হয়ে থাকে ঠিক তেমনিভাবেই কাজ শুরু করে দিল। এ জিনিস অনেকবার দেখেছি, তাই কৌতূহলও মিটে গেছে। আর মিস্টার মল্লিকের মৃতদেহ দেখবারও কোনো ইচ্ছা আমার ছিল না। খালি মনে হচ্ছিল, কি আশ্চর্য, এই মল্লিক কতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আর হয়তো কিছুদিনের মধ্যেই তার হত্যাকারীরও মৃত্যুদণ্ড হবে। ফেলুদা একা এক পাশে দাঁড়িয়ে আছে দেখে লালমোহনবাবু তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো মশাই? আমার মনের ভেতরের জটটা আরো বেশ ভালো করে পাকিয়ে গেল। এই তো ব্যাপার। এখন পুলিশ যদি কিছু করতে পারে তো। এই আপনি নিজে কি হাল ছেড়ে দিলেন? তা কি হয়? আমি তো প্রথম থেকেই সবগুলো ঘটনাই দেখেছি। পুলিশ তো আর তা দেখেনি। অবশ্যই ঘটনাগুলোর পরস্পরের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। আমাকে যে পাথর ছুঁড়ে মেরেছিল আর বিজয়বাবুকে যে ঘাড় ধাক্কা দিয়েছিল, দুজনই কি এক লোক? আর সেই লোকই কি এই খুনটা করেছে? হীরের আংটি চুরি যদি মোটিভ হয়ে থাকে, তাহলে হয়তো বাইরে থেকে খুনটা করে থাকতে পারে। কিন্তু আমার ডাকাতির আইডিয়াটা অবশ্যই উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমার বিশ্বাস আমাদের চেনা লোক এই কুকীর্তিটা করেছে। চেনা লোক বলতে? মিস্টার মল্লিকের সঙ্গে যারা এসেছেন, ইনক্লুডিং মিস্টার সরকার।
কারণ তার ডান হাতের আঙুলে এস লেখা আংটিটার কথা ভুললে চলবে না। ইন্সপেক্টর সিং তাঁবু থেকে বাইরে বেরোলেন। ভদ্রলোক 3টে তাঁবুর দিকে দেখিয়ে বললেন, এই সবগুলো কি একই পার্টির তাবু? না, এই দুটো আমাদের, আর ওইটা মিস্টার মিত্তিরদের। মিস্টার মিত্তির? হি ইজ আ ওয়েল নোন প্রাইভেট ইনভেস্টিগেটর ফ্রম ক্যালকাটা। মিস্টার সিং ভ্রু কুঞ্চিত করে ফেলুদার দিকে এগিয়ে গেলেন। তারপর প্রশ্ন করলেন, আপনি কি রাজগড়ের খুনের একটা কেস সলভ করেছিলেন? আগে হ্যাঁ। মিস্টার সিং হাত বাড়ালেন করমর্দনের জন্য। ইন্সপেক্টর বাজপেয়ী ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। তার কাছে আপনার খুব প্রশংসা শুনেছি। আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম। আমি কিন্তু এখানে ঘটনাচক্রে এসে পড়েছি, কোনো কেসটে সলভ করতে নয়। আপনি আপনাদের কাজ চালিয়ে যান। আমরা তো চালিয়ে যাবই আমাদের কাজ, কিন্তু আপনিই বা চুপচাপ বসে থাকবেন কেন? বিশেষ করে এই ফ্যামিলির সঙ্গে যখন আপনার আলাপ হয়েছে, খুনটা তো বাইরের ব্যাপার বলেই মনে হচ্ছে। ছুরি যে বসিয়েছে সে তো লেফট হ্যান্ডেড, এখানে তো সবাই দেখছি রাইট হ্যান্ডেড। যাই হোক, ইউ আর টু ফ্রি টু ক্যারি অন ইউর ওন ইনভেস্টিগেশন। অনেক ধন্যবাদ। আসলে আমার উপরেও একটা অ্যাটেম্প্ট হয়েছিল, কাজেই আমি ব্যাপারটাকে খুব ঠান্ডা মাথায় নিতে পারছি না। ভালো কথা। ডেড বডির কি হবে? ওটা কি আপনি কলকাতা নিয়ে যেতে চান? তার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি ছাড়া তো বাবার আর কেউ নেই। মা মারা গেছেন, দাদা বিলেতে ছিলেন, দাদাও মারা গেছেন। ভেরি ওয়েল, তাহলে এখানেই সৎকার হোক। তবে বুঝতেই পারছেন, আপনাদের এখনো কিছুদিন পেহেলগামে থাকতে হবে, অন্তত যতদিন না কেসটা সুরাহা হচ্ছে ততদিন। কারণ ইউ আর অল আন্ডার সাসপেশন। আমি এক এক করে প্রত্যেককেই জেরা করতে চাই। পুলিশ ঘন্টা 3 ধরে জেরা চালালো। জেরা শুরু করার আগে মিস্টার সিং ফেলুদাকে 2-1টা প্রশ্ন করে নিলেন। আপনি কাল রাতে কোনো সন্দেহজনক শব্দ পাননি? না, তাছাড়া এখানে নদীর শব্দে অন্য সব শব্দ চাপা পড়ে যায়। জানি, সেটা ক্রিমিনালের পক্ষে একটা অ্যাডভান্টেজ। ভালো কথা, আপনার বন্ধুর সঙ্গে তো আলাপ হয়নি? ইনি মিস্টার গাঙ্গুলি, হি ইজ এ রাইটার। এরপর আমরা 3জন শহরের দিকে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে চা আর অমলেট খেলাম। সকালের গোলমালে আর ব্রেকফাস্টই হয়নি। খেতে খেতে লালমোহনবাবু বললেন, সবচেয়ে আশ্চর্য দেখছি, প্রথমে ছেলেকে খুন করতে চেষ্টা করে না পেরে ওই শেষটায় বাপকে কিনা খুন করলো। সেটা যে একই লোকে করেছে তার কি গ্যারান্টি? একজনের ছেলের ওপর আক্রোশ থাকতে পারে, আরেকজনের বাপের ওপর। নট ভেরি সারপ্রাইজিং। আমার কিন্তু একটি লোক সম্পর্কে কিরকম যেন একটা সন্দেহ হচ্ছে। কে? ওই ডাক্তার মজুমদার। এদিকে ডাক্তার, তার উপরে আবার আত্মা নামাচ্ছে। কম্বিনেশনটা অদ্ভুত লাগছে মনে। খুন করার সুযোগ অবশ্য ডাক্তারেরই বেশি ছিল, কারণ পাশের খাটে ঘুমোচ্ছেন। কিন্তু মোটিভটা কি? হীরের আংটি যদি নেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে বলতে হয় ডাক্তারের খুবই আর্থিক দুরবস্থা, কিন্তু সেরকম তো কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আর বিজয়বাবু? বিজয়বাবু অবশ্য তার বাপের মৃত্যুতে খুবই লাভবান হবেন। অবশ্য মিস্টার মল্লিক যদি উইল করে থাকেন এবং সেই উইল থেকে যদি ছেলেকে বাদ দিয়ে থাকেন, তাহলে বিজয়বাবুর কোনো লাভই নেই। তা না হলে বিজয়বাবু মোটা টাকা পাবেন, কারণ মিস্টার মল্লিক নিঃসন্দেহে ধনী ব্যক্তি ছিলেন। কিন্তু বিজয়বাবু তো তার অফিস থেকে রোজগার করছেন, তার হঠাৎ এই এতটা টাকার দরকার পড়বে কেন যে সে খুন করবে? খুন করা তো চারটিখানি ব্যাপার নয়। দ্যাট ইজ ট্রু। সুশান্ত সোম সম্পর্কে কি মনে হয় আপনার? কাজের ছেলে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আর বেশ কোয়ালিফাইড। মিস্টার মল্লিক সুশান্ত বাবুর ওপর সম্পূর্ণ নির্ভর করতেন, আর সুশান্ত বাবুর কোনো খুনের মোটিভও খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা, এই মিস্টার মল্লিকের ওপর কি কেউ প্রতিশোধ নিয়ে থাকতে পারে? তা তো পারি,
আমি তো সেই কথাটাই বারবার ভাবছি। কতজনের প্রাণ নিয়েছে লোকটা, ভেবে দেখুন। কিন্তু বিজয়বাবুর বেলা তো প্রতিশোধ খাটে না। তা তো খাটেই না, আর সেই ব্যাপারই বারবার ধাক্কা খেতে হচ্ছে। দুপুরবেলা লাঞ্চের পর ফেলুদা বলল একটু শহরের দিকে ঘুরে আসবে, একটু না হাঁটলে নাকি ওর মাথাই খোলে না। এই শহর হোক আর যাই হোক, এই সঙ্গে আপনার এই অস্ত্রটি রাখবেন মুখে। আমরা দুজন নদীর ধারে গিয়ে বসলাম। সুশান্তবাবু তাঁবু থেকে বেরিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। বিনা মেঘে বজ্রপাত। আমরাও সায় দিলাম। সত্যি এমন যে হবে তা ভাবতেও পারিনি। এই ইন্সপেক্টর কি বলেন? যদ্দূর মনে হলো ডাকাতের সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। আংটিটার বিস্তর দাম ছিল, মাঝখানে হিরে বসানো, তাকে গোল করে পান্না দিয়ে ঘেরা। আর এখানে যে ডাকাতির কেস একেবারে হয় না তা নয়। যত ট্যুরিস্ট বাড়ছে তত এসবও নাকি বাড়ছে। বছর 30 আগে নাকি পেহেলগাঁও অনেক নিরাপদ জায়গা ছিল। বিকেলে জানতে পারলাম যে মল্লিকেরা ব্রাহ্ম ছিলেন, তাই বিজয়বাবুকে আর অশৌচ পালন করতে হবে না। ফেলুদা 5টার মধ্যে ফিরে এলো। ও যতক্ষণ না ফিরছিল ততক্ষণ আমার অস্বস্তি লাগছিল, কিন্তু ও বলল যারা ওর পিছনে লাগতে পারত তারা সকলেই এখন পুলিশের নজরে রয়েছে, তাই চিন্তা নেই। কিন্তু এই যে ঘুরে এলেন, এর কোনো ফল পেলেন? পেয়েছি বই কি, তবে এখানে বসে থেকে সব ব্যাপারটার নিষ্পত্তি হবে না। আমাকে একবার শ্রীনগর যেতে হবে। এই কবে যাবেন? কালই সকালে। আর আমরা? আমার 2 দিন আন্দাজ লাগবে। সে 2 দিন আপনারা এখানেই থাকবেন। চেঞ্জের পক্ষে এর চেয়ে ভালো জায়গা তো আর হয়ই না। কিছু আলো দেখতে পেলেন? তা পেয়েছি, সত্যিই অন্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু এখনো কিছুটা অন্ধকার রয়েছে। সেই জন্যই তো শ্রীনগর যাওয়া দরকার। তবে যাওয়ার আগে আমার দিক থেকেও কয়েকজনকে একটু জেরা করা দরকার। নিচু স্তর থেকে ওপরে উঠলেই ভালো। আগে প্রয়াগকে কটা প্রশ্ন আছে। সুশান্তবাবুকে দিয়ে খবর পাঠাতেই প্রয়াগ তার তাঁবু থেকে বেরিয়ে এলো। বসো এখানে। প্রয়াগ এখন আমাদের তাঁবুতে। শোনো প্রয়াগ, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি তার ঠিক ঠিক জবাব দেবে। পুচিয়ে বাবু। তুমি মল্লিক সাহেবের বাড়িতে কদিন থেকে আছো? 5 বছর হয়েছে। তার আগে কোথায় ছিলে? জেকব সাহেবের বাড়িতে কাজ করতাম, পার্ক স্ট্রিটে। মল্লিক সাহেব তোমাকে কি করে পেলেন? আমি জেকব সাহেবের কাছ থেকে চিঠি নিয়ে মল্লিক সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। জেকব সাহেব বিলেতে চলে যাচ্ছিলেন, তাই আমাকে আর দরকার লাগছিল না। মল্লিক সাহেব জেকব সাহেবকে চিনতেন? ওরা দুজন ক্লাবের মেম্বার ছিলেন। তোমার পুরো নাম কি? প্রয়াগ মিসির। তোমার সংসার নেই? বউ মারা গেছে, মেয়ে দুটোরও বিয়ে হয়ে গেছে। কাল রাত্রে তুমি কোনো শব্দ পাওনি যার জন্য তোমার ঘুম ভেঙে যেতে পারে? না বাবু। বাবুকে কে খুন করতে পারে তাই নিয়ে তোমার কোনো ধারণা আছে? না বাবু, এরকম হবে আমি তো কল্পনাই করতে পারিনি। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। এবার ফেলুদা সুশান্ত বাবুকে বলল ডক্টর মজুমদারকে খবর দিতে। ডক্টর মজুমদার এলেন আমাদের তাঁবুতে। আমি আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই। করুন। মিস্টার মল্লিক যেভাবে প্ল্যানচেট করছিলেন সেটা কি ডাক্তার হিসেবে আপনার কাছে খুব স্বাভাবিক বলে মনে হয়? না, আমি ওকে অনেকবার বলেছি যে এইসব পুরনো ব্যাপার নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভালো। আর জজ যদি এক আধটা ভুল ভার্ডিক্ট দিয়ে থাকে তাতেই বা কি এসে গেল? ভুল তো সকলেরই হতে পারে। আপনার নিজের মধ্যে যে এই ক্ষমতাটা রয়েছে সেটা কবে থেকে প্রকাশ পেল? তা অনেক দিন, 25 বছর তো বটেই। ওকে কে খুন করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? একেবারেই নেই। ওর ছেলের সম্পর্কে আপনার কি ধারণা?
ছেলে এককালে ড্রাগসের প্রভাবে খুব গোলমালের মধ্যে পড়েছিল। আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি, কিন্তু ওই সাধুর প্রভাবেই হোক আর অন্য কোনো কারণেই হোক, ও একেবারে স্বাভাবিক হয়ে গেছে এখন। জুয়ার প্রতি ওর আসক্তি রয়েছে না? সেটা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি ওই রসে একেবারেই বঞ্চিত। উনি কোন অফিসে কাজ করেন? চ্যাটার্জি অ্যান্ড কং, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। কোথায় অফিস? গণেশ অ্যাভিনিউ, 10 নম্বর। ঠিক আছে, আপনি যেতে পারেন। ডক্টর মজুমদার চলে গেলেন। সুশান্তবাবু জিজ্ঞাসু দৃষ্টি দিলেন ফেলুদার দিকে। এবার মিস্টার সরকারের সঙ্গে একটু কথা বলবো। সুশান্তবাবু যেন কথাটা বিশ্বাসই করতে পারছিলেন না। কেন, আপনার অবাক লাগছে? তার যে টাকার দরকার নেই সেটা আপনি কি করে জানলেন সুশান্তবাবু? টাকার জন্য মানুষে খুন করে না। মিস্টার সরকার এলেন। আসুন, বসুন। কাশ্মীর এসেছিলাম বেড়াতে, আর কিসের থেকে কি হয়ে গেল দেখুন। কি করবেন বলুন, মানুষের কপালই তো ওই রকম। এখন বলুন, আমাকে কি জিজ্ঞেস করতে চান? আপনি কত বছর পর্যন্ত শ্রীনগরে ছিলেন? 12 বছর। তারপর কলকাতা যান। হ্যাঁ সেখানেই পড়াশোনা করেন? হ্যাঁ। আপনার বাবা কি কলকাতাতেও হোটেল ম্যানেজারই করতেন? ঠিক বলেছেন। কোন হোটেল? ওই ক্যালকাটা হোটেল। আপনি গ্র্যাজুয়েট? বিকম। এখন কি করেন? একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি। কোম্পানির নাম? ইউনিভার্সাল ইন্স্যুরেন্স। অফিস কোথায়? 5 নম্বর পলক স্ট্রিট। আপনি জজ মিস্টার মল্লিকের কথা জানতেন? না, এইখানে এসে আলাপ। বিজয়ের সঙ্গে অনেক ব্যাপারে মিলে গেল, তাই একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। আপনি কি জুয়ার ভক্ত? আই লাইক গ্যাম্বলিং, তবে বিজয়ের মতো নয়। হঠাৎ কাশ্মীর আসার ইচ্ছে হলো কেন? ছেলেবেলার স্মৃতিগুলো ভাবলাম মিলিয়ে দেখি। কদিনের জন্য এসছেন? 10 দিন। তবে এখন কি হয় জানি না, এইরকম ভাবে আটকে পড়বো কে জানতো। আপনার হাতের আংটিটা একবার দেখতে পারি? নিশ্চয়ই। মিস্টার সরকার তার আংটিটা খুলে ফেলুদার হাতে দিলেন। সোনার আংটি, ওপরে একটা 6 কোনা পাতের ওপর মিনে করে নীলের ওপরে লেখা এস। ফেলুদা ধন্যবাদ দিয়ে আংটিটা ফেরত দিয়ে দিল। ধন্যবাদ। ঠিক আছে, আপনার জেরা শেষ। থ্যাংক ইউ। পরদিন সকালে ফেলুদা ব্রেকফাস্টের পর ট্যাক্সি নিয়ে শ্রীনগর চলে গেল। বলল, মনে হচ্ছে পরশু ফিরে আসতে পারবো, তবে 2-1 দিন দেরি হলে চিন্তা করিস না। 9টা নাগাদ পুলিশের জিপ এলো। ইন্সপেক্টর সিং নামলেন। অন্য তাঁবুতে কাজ শেষ করে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ওয়ার ইজ মিস্টার হোমস? ফেলুদা একটু শ্রীনগরে গেছে। এই কেসের ব্যাপারে? হ্যাঁ। কিন্তু তাহার প্রয়োজন হচ্ছে কেন? এই কেস তো জলের মতন সোজা। কিরকম? বেয়ারাটাই হচ্ছে অপরাধী। তার সুযোগ ছিল, সে একই তাঁবুতে শুতো। তাছাড়া এসব লোকের লোভ হওয়াটা স্বাভাবিক। বেয়ারাগিরিতে আর কত রোজগার হয়? আপনি কি ওকে অ্যারেস্ট করছেন? আপাতত থানায় নিয়ে যাচ্ছি জেরার জন্য। তাছাড়া ও যে লেফট হ্যান্ডেড তার প্রমাণ পেয়ে গেছি। ওর নাম লিখতে বলেছি ওকে, ডান হাতে লিখতেই পারলো না, কিন্তু বাঁ হাতে বেশ পারলো। কিন্তু তা সত্ত্বেও অস্বীকার করছে, সুতরাং ওকে বেশ ভালো রকম জেরা করা দরকার। এই আংটিটাও পেতে হবে। সেটাও জেরার জোরে বেরিয়ে যাবে। পুলিশের পক্ষে খুঁজে পাওয়া তো মুশকিল।
এই পাহাড়ি পরিবেশে কোথায় লুকিয়ে রেখেছে কে জানে। ফেলুদা কি তাহলে বৃথাই গেল শ্রীনগর? কেসটা এতই সোজা? আমার কিন্তু তা বিশ্বাস হচ্ছিল না। অত সহজ হলে ফেলুদা অত কাঠখড় পোড়াতো না। আমি জানি ও কলকাতায় খোঁজ করবে। ওর লোক আছে যাদের বলে দিলে কয়েক ঘন্টার মধ্যে ওরা যে কোনো খবর জোগাড় করে দিতে পারে। কিন্তু তারপরেই আবার মনে হয়ে যাচ্ছে বেয়ার আর লেফট হ্যান্ডেড। কিন্তু এত সাহস হবে লোকটা? ও কি জানে না যে ওর উপরই প্রথম সন্দেহটা পড়বে? ইন্সপেক্টর সিং বিদায় নিয়ে প্রয়াগকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। লোকটাকে দেখে আমার খুব কষ্ট হলো, কারণ ও কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। পুলিশরা স্বীকারোক্তি আদায় করবার জন্য কত কি যে করতে পারে সে আমার জানতে বাকি নেই। ফেলুদাও এ নিয়ে বহুবার বড় আক্ষেপ করেছে। ও বলে পুলিশেরা কাজ জানে, ওরা কর্মঠ, কিন্তু দয়া মায়া বলে ওদের কিছু নেই। অবশ্যই উপায়ও নেই। অনেক সময় জরুরি তথ্য সংগ্রহ করতে কড়া রাস্তা নিতে হয়। সে কাজটা প্রাইভেট গোয়েন্দাদের চেয়ে পুলিশরা অনেক বেশি ভালো পারে। সুশান্তবাবু দেখছি আমাদের দিকে এগিয়ে আসছেন। বললেন, মিস্টার মিত্তির তো বোধ হয় শ্রীনগর গেছেন। আমি হ্যাঁ বলতে বললেন, আমরা কিছু না বলতেই উনি আমাদের জন্য এত করছেন, এটা খুব আশ্চর্য বলতে হবে। আসলে উনি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। রহস্য জিনিসটা ওর কাছে অসহ্য। যতক্ষণ না সেটার কিনারা করতে পারছেন ততক্ষণ ওর স্বস্তি নেই। এই আপনি কি এই মিস্টার মল্লিকের জীবনী লিখতে আরম্ভ করে দিয়েছিলেন? তা একরকম দিয়েছিলাম বই, খানিকটা করে লিখছিলাম, আর উনি সেটা দেখে দিচ্ছিলেন। খুবই চিত্তাকর্ষক বই হতো বলে মনে হয়। এখন তো কাজটা বন্ধ হয়ে গেল। তা তো হলোই। আর আপনিও কি প্রয়াগকে সন্দেহ করেন? মোটেই করি না। ওর অত সাহস হবে বলেই আমার মনে হয়। কিন্তু পুলিশ যেভাবে চলছে, এই মিস্টার মিত্তিরের ওপর আরেকটা অ্যাটেম্পট হয়ে গেছে, সেটা বোধহয় জানেন না। সে কি? হ্যাঁ, এবার মাথায় বাড়ি মেরেছিল পাথর টাতর কিছু দিয়ে। সৌভাগ্যক্রমে বেঁচে গেছে, কিন্তু কেউ যে ওর উপস্থিতি পছন্দ করছে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তা উনি তো পুলিশ প্রোটেকশন নিতে পারেন। সেটা উনি মরে গেলেও নেবেন না, যদিও উনি পুলিশকে সাহায্য করতে সবসময় প্রস্তুত। এই আপনাদের তাস খেলা বন্ধ বোধহয়। মৃত্যুর ছায়া এখনো ঘনিয়ে আছে, এর মধ্যেও কি এসব চলে? তা বটে। ফেলুদার জন্য প্রাণটা ছটফট করছে, অথচ দ্বিতীয় দিনেও ও এলো না। দিনটা আমরা সাইট সিইং করে কাটালাম। ট্যুরিস্ট অফিস থেকে খবর নিয়ে 2.5 মাইল দূরে শিকারগা লেক আর 1 মাইল দূরে একটা পুরনো শিব মন্দির দেখে এলাম। তাঁবুতে থাকার চেয়ে দূরে থাকাই ভালো বুঝতে পারছিলাম, কারণ তাঁবুকে ঘিরে এখনো খুনের গন্ধ। ভাবতে গেলেই বুক ধরফর করে। তৃতীয় দিন সকাল 10টায় ভাবছি কি করা যায়, এমন সময় ফেলুদার ট্যাক্সি এসে হাজির। আমরা দুজনেই উদ্গ্রীব হয়ে ওর দিকে এগিয়ে গেলাম। ও হাত তুলে বলল, সবুরে মেওয়া ফলে। এই আপনার মাথা পরিষ্কার কিনা সেইটা শুধু বলে দিন। পরিষ্কার, তবে অনেক জট ছাড়াতে হয়েছে। এমন একটা কেস সচরাচর পাওয়া যায় না। এই রহস্য উদ্ঘাটনের টাইমটা কি? সেটা ইন্সপেক্টর সিং এর সঙ্গে কথা বলে ঠিক করতে হবে। উনি কিন্তু খুনি ধরে ফেলেছেন এর মধ্যে। মানে? বেয়ারা প্রয়াগ। সর্বনাশ! তাহলে তো আর সময় নষ্ট করা চলে না। আমি চললাম থানায়। ফেলুদা আর এক মুহূর্ত অপেক্ষা না করে শহরের দিকে চলে গেল। ও যখন ফিরল তখন আমাদের লাঞ্চ খাওয়ার সময় হয়ে গিয়েছে। এসে বলল, আজ 3টে মিটিং ওদের তাঁবুতে। আমার বুকটা কেঁপে উঠল। ফেলুদার রহস্যোদ্ঘাটন যে না দেখেছে সে কল্পনা করতে পারে না যে সেটা কত নাটকীয় হতে পারে। 3টের 5 মিনিট পরেই পুলিশের জিপ এসে গেল। ইন্সপেক্টর সিং ফেলুদার দিকে এগিয়ে এসে বললেন, আপনি কি বিশ্বাস করতে পারেন যে একজন পুলিশ ইন্সপেক্টর ক্রাইম স্টোরির ভক্ত হতে পারে? আপনিও ওই সব বই পড়েন নাকি? ও ছাড়া আর কিছুই পড়ি না,
বিশেষ করে প্রাইভেট ডিটেকটিভ গল্প হলে তো আর কথাই নেই। আজ আপনার রহস্য উদ্ঘাটনের ব্যাপারেও আমার পড়া অনেক গল্পের কথা মনে পড়ছে। অবশ্যই আপনি যে কি বলতে যাচ্ছেন সে সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। সেটা তো অল্পক্ষণের মধ্যেই জানতে পারবেন। তাঁবুতে সকলে জমায়েত। দুটো তাঁবু থেকে চেয়ার এনে সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। বিজয় মল্লিক, মিস্টার সরকার, সুশান্ত সোম, ডক্টর মজুমদার এরা সব চেয়ারে বসেছেন, আর তাঁবুর এক কোণে দাঁড়িয়ে আছে বেয়ারা প্রয়াগ। এই শেষের লোকটির চেহারার মধ্যে একটা ক্লিষ্ট ভাব দেখে মনে হয় পুলিশ তাকে বেশ ভালোভাবেই জেরা করেছে। ফেলুদা তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একবার সকলের দিকে দেখে নিল। তারপর এক গ্লাস জল ফ্লাস্ক থেকে ঢেলে নিয়ে তার কথা শুরু করলো। মিস্টার মল্লিক আজ আমাদের মধ্যে নেই। আমি তাকে দিয়েই আমার কথা আরম্ভ করছি। সিদ্ধেশ্বর মল্লিক 30 বছর জাজিয়াতি করে তারপর কাজ থেকে অবসর গ্রহণ করেন। এই রিটায়ারমেন্টের কারণ ছিল অসুস্থতা। তাছাড়া হয়তো মিস্টার মল্লিক তার পেশায় কিছুটা বিশ্বাস হারিয়েছিলেন। প্রাণদণ্ড নিয়ে হয়তো তার মনে একটা সংশয় দেখা দিয়েছিল। আমি এই সিদ্ধান্তের সত্যতা অসত্যতার ভেতরে যাচ্ছি না। যা ঘটেছিল শুধু তাই বলছি। মিস্টার মল্লিক দৈনিক ডায়েরি লিখতেন। এই ডায়েরির একটা বিশেষত্ব ছিল, যেদিন তিনি কাউকে ফাঁসির আদেশ দিতেন সেই দিন ডায়েরিতে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিটির নাম লিখে তার পাশে লাল কালির একটি ক্রস দিয়ে দিতেন। আর যেই দিন এই দণ্ডের যথার্থতা সম্বন্ধে তার মনে একটা গম্ভীর সন্দেহ দেখা দিত, সেদিন ক্রসের পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতেন। আমি মিস্টার মল্লিকের ডায়েরিগুলি দেখেছি। সব শুদ্ধ 6টি প্রশ্নবোধক চিহ্ন আছে। তার মানে 6টি প্রাণদণ্ডের সমীচীনতা সম্পর্কে তিনি সন্দিগ্ধ ছিলেন। এইবার আমি আরেকটি দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মিস্টার মল্লিকের মনে দ্বন্দ্ব হচ্ছিল কি না হচ্ছিল সেটা সম্বন্ধে জনসাধারণ কিছুই জানতে পারত না। কিন্তু যারা প্রাণদণ্ডে দণ্ডিত হচ্ছে তাদের আত্মীয় স্বজনের প্রতিক্রিয়া নিয়ে কি মিস্টার মল্লিক কখনো ভেবেছিলেন? মনে তো হয় না, কারণ তার ডায়েরিতে এর কোনো উল্লেখ নেই। ছেলের মৃত্যুদণ্ডে বাপ মা কি ভাবছে, বাপের মৃত্যুদণ্ডে ছেলে বা ভাইয়ের বা স্ত্রীর বা অন্য আত্মীয় স্বজনের মনোভাব কি হতে পারে, সেটা নিয়ে মিস্টার মল্লিক বোধহয় কখনো চিন্তা করেননি। কিন্তু আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবো যে এই সব প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই নিশ্চয়ই গভীর বেদনা অনুভব করেছে। এই উপলব্ধি করার পরেই আমার মনে একটা প্রশ্ন জাগে, এইরকম প্রাণদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তির আত্মীয়ই কি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মিস্টার মল্লিককে হত্যা করে? যত ভাবি ততই মনে হয় এটাই খুব স্বাভাবিক, বিশেষ করে যেখানে দণ্ড সম্বন্ধে জাজের মনেও সন্দেহ আছে সেখানে তো বটেই। এর পরের প্রশ্ন হচ্ছে, এই ঘরে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কি এমন কেউ ব্যক্তি আছেন? এখানে প্রথমেই যাদের বাদ দিয়ে দেওয়া যায় তিনি হলেন ডক্টর মজুমদার, কারণ তিনি আজ 15 বছর হল মল্লিকদের পারিবারিক চিকিৎসক। বাকি থাকেন আর 4 জন: বিজয় মল্লিক, সুশান্ত সোম, মিস্টার সরকার আর বেয়ারা প্রয়াগ। এখানে বিজয় মল্লিককে এই বিশেষ তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে, কারণ তার কোনো আত্মীয় প্রাণদণ্ড হয়নি। সেরকম সুশান্ত সোমকেও এই একই মর্মে বাদ দেওয়া যেতে পারে, কারণ তারও কোনো নিকটজনের প্রাণদণ্ডের কথা আমরা ডায়েরিতে পাচ্ছি না। বাকি রইলেন মিস্টার সরকার ও প্রয়াগ বেয়ারা। এখানে প্রয়াগকে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রয়াগ চুপ করে দাঁড়িয়ে রইল। প্রয়াগ, সেদিন তুমি যে নদীতে হাত ধুচ্ছিলে তখন আমি তোমাকে লক্ষ্য করেছিলাম। তোমার ডান হাতে একটি ছোট্ট উল্কি আছে, 2টি ইংরেজি অক্ষর HR। এটার মানে আমি তোমাকেই জিজ্ঞেস করতে চাই।
কোনো মানে নেই বাবু। উল্কি করবার ইচ্ছা হয়েছিল তাই করিয়েছিলাম। তুমি বলতে চাও এটা তোমার নাম আর তোমার পদবীর প্রথম অক্ষর নয়? नहीं बाबू, मेरा नाम है प्रयाग मिसिर। আমি যদি বলি তোমার নাম প্রয়াগ নয়, কারণ প্রয়াগ বলে ডাকলে তুমি চট করে উত্তর দাও না, অথচ অন্য ব্যাপারে মোটেই তুমি কালা নও। আমার নাম প্রয়াগ মিসির বাবু। না, আমি জানতে চাই ওই আর অক্ষরটা কিসের আদ্যক্ষর, কি পদবী তোমার? আমি আর কি বলবো বাবু? সত্যি কথাটা বলবে। এখানে জীবন মরণ নিয়ে কথা হচ্ছে, এখানে মিথ্যে চলবে না। তবে আপনি বলুন। ঠিক আছে, আমিই বলছি। ওই আর হচ্ছে রাউত। এবার তোমার পুরো নামটা বলো। প্রয়াগ হঠাৎ কেমন যেন ভেঙে পড়ল, তারপর কান্নার মধ্যেই ও বলল, ও আমার একমাত্র ছেলে ছিল বাবু, আর ও খুন করে নাই। ওর মামলা এমন ভাবে সাজানো হয়েছিল যে ওকে খুনি বলে মনে হয়। আমার একমাত্র ছেলে, ফাঁসি হলো। তাহলে তোমার পুরো নামটা কি দাঁড়াচ্ছে? হনুমান রাউত বাবু। কিন্তু আমি বাবুকে খুন করিনি, ওর আংটি আমি নিইনি। সেটাকে আমি একবারও বলেছি? তাহলে বাবু আপনি আমাকে মাফ করে দেন। পুরোপুরি মাফ করে দেওয়া কি চলে? সত্যি কথা বলো তো। হনুমান রাউত কেমন যেন ফ্যাল ফ্যাল করে ফেলুদার দিকে চাইল। তুমি খুন করনি, কিন্তু খুনের চেষ্টা করেছিলে। না বাবু। আলবাত, তোমার নিজের ছেলের মৃত্যুর জন্য যিনি দায়ী, তুমি তার ছেলেকে মারতে চেয়েছিলে, যাতে তিনিও তোমার মতো পুত্র শোক ভোগ করেন। খিলন মার্গে যাওয়ার পথে তুমি বিজয়বাবুর ঘাড়ে ধাক্কা মারোনি? ঠিক করে বলো তো। বাঁ হাতে তোমার আংটি রয়েছে, আর বাঁ হাত দিয়ে তুমি ডান হাতের কাজ করো, তাই না? কিন্তু কিন্তু উনি তো বেঁচে আছেন বাবু, উনি তো মরেননি। খুনের অভিপ্রায়েরও শাস্তি আছে হনুমান রাউত, সে শাস্তি তোমাকে ভোগ করতে হবে। দুজন কনস্টেবল এসে বেয়ারাকে ঘর থেকে নিয়ে গেল। ফেলুদা আর এক গ্লাস জল খেয়ে নিল, তারপর আবার শুরু করলো। এবার আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি। এটা আরো অনেক বড় প্রসঙ্গ। এখানে একজন ব্যক্তির প্রাণ নেওয়া হয়েছে, এ হলো হত্যা। আর এর জন্য আমার মতে প্রাণদণ্ডই উচিত দণ্ড। সকলে এক দৃষ্টে ফেলুদার দিকে চেয়ে আছে। তাঁবুতে পিন পড়লে তার শব্দ শোনা যেত নিশ্চয়ই, যদি না বাইরে লিডার নদীর স্রোতের অবিশ্রান্ত শব্দ থাকত। আমি একজনকে এর আগেও কয়েকটা প্রশ্ন করেছি, এবার আর একবার করতে চাই। মিস্টার সরকার, করুন না। আপনি কবে শ্রীনগর এলেন? আপনাদের সঙ্গে তো এক ফ্লাইটই এলাম। আচ্ছা, আপনার আঙুলের আংটির এসটা কিসের অধ্যক্ষর? আমার পদবীর, অফকোর্স, সরকার। কিন্তু মিস্টার সরকার, আমি ইন্ডিয়ান এয়ারলাইন্সে খোঁজ নিয়ে দেখেছি যে সেদিন যাত্রীর তালিকায় সরকার বলে কেউ ছিলেন না। সেন ছিলেন, দুজন সেনগুপ্ত ছিলেন, একজন সিং ছিলেন, আর একজন সপ্রু ছিলেন। বাট হোয়াট মিস্টার সরকার? আপনার নাম বদলানোর দরকার হলো কেন, জানতে পারি কি? মিস্টার সরকার চুপ। আমি বলি, আমার ধারণা আপনি মনোহর সপ্রুর ছেলে। আপনার চেহারার মধ্যেও একটা পরিষ্কার কাশ্মীরি ছাপ রয়েছে। মিস্টার মল্লিক মনোহর সপ্রুকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন, কিন্তু মিস্টার মল্লিককে প্লেনে দেখেই আপনি নাম বদল করার সিদ্ধান্ত নেন, কারণ তখন থেকেই আপনার মনে প্রতিশোধের ইচ্ছা জাগে। আপনি ওই ফ্যামিলির সঙ্গে মিশে যান এবং সুযোগ খুঁজতে থাকেন টু স্ট্রাইক, আর সেই সুযোগ আসে পেহেলগামে। কিন্তু দিস ক্রাইম ওয়াজ কমিটেড বাই আ লেফট হ্যান্ডেড পারসন। আপনি ভুলবেন না মিস্টার সপ্রু, আমি আপনাকে তাস মারতে দেখেছি। আর কেউ লক্ষ্য না করলেও আমি করেছি যে আপনি বাঁ হাতে তাস ডিল করেন। মিস্টার সপ্রু হঠাৎ কেন যেন ক্ষেপে উঠলেন। বেশ, ঠিক কথা, আমি ওকে ছুরি মেরেছি, কিন্তু তার জন্য আমার একটু অনুশোচনা নেই। আমার যখন মাত্র 15 বছর বয়স, তখন তিনি আমার বাবাকে ফাঁসি কাটে ঝোলান।
and my father was not guilty. কিন্তু কিন্তু সপ্রুর যেন হঠাৎই একটা নতুন কথা মনে পড়ল। আমি তো ওর আংটি নিইনি, I only killed him. না, আপনি ওর আংটি নেননি, সেটা নিয়েছেন আর একজন। ঘরে আবার সেই অদ্ভুত নিস্তব্ধতা। ফেলুদার দৃষ্টি ঘুরে গেল। বিজয়বাবু, জুয়াতে আপনার অনেক লোকসান হয়েছে, তাই না? আমি কলকাতায় খবর নিয়েছি, আমার লোক আছে খবর দেওয়ার, পুলিশেও আমার বন্ধু আছে। আপনার বিস্তর দেনা হয়ে গেছে। বিজয়বাবু চুপ। আর আপনার বোধহয় সন্দেহ হয়েছিল যে বাবা আপনাকে উইলে কিছু দিয়েছেন কিনা, সেই জন্য তাকে মেরে তার আংটিটা আপনি হাত করেছিলেন। মেরে মানে? মেরে মানে কোনো ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত মেরে। আপনার বাবাকে আসলে দুজন খুন করে। কার দ্বারা তিনি হত হয়েছিলেন সেটা বোঝা যায় বিছানায় রক্ত দেখে। ছুরির আঘাতই আগে পড়ে, তারপর আপনি মাথায় বাড়ি মেরে হাত থেকে আংটিটা খুলে নিয়ে যান। আপনি খুনি না চোর সেটা অবশ্য আইন বুঝবে, কিন্তু হাত করা বোধহয় তিনজনের হাতেই পড়বে। মল্লিকদের তাঁবু থেকে নিজেদের তাঁবুতে ফিরে এসে লালমোহনবাবু বললেন, কিন্তু মশাই, আপনি একটা ব্যাপারে তো কোনো আলোকপাতই করলেন না। এই আপনাকে দুবার মারার চেষ্টা করলো কে? সে ব্যাপারে আমি আলোকপাত করিনি, কারণ আমি নিজেই সে ব্যাপারটা সম্বন্ধে শিওর নই। তিনজন অপরাধীদের মধ্যে একজন করেছে তাতে সন্দেহ নেই, এবং সুযোগের দিক থেকে বিচার করলে প্রয়াগের কথাই মনে পড়ে। সপ্রু বা বিজয়বাবু দল থেকে বেরিয়ে এসে এটা করবেন বিশ্বাস করা কঠিন। যাই হোক, এর জন্য মূল রহস্যোদ্ঘাটনে কোনো এদিক ওদিক হচ্ছে না। ধরে নিন এটা ফেলু মিত্তিরের একটা অক্ষমতার পরিচয়। যাক, বাঁচা গেল। এই আপনার ভুল হতে পারে, এটা জানতে পারলে একটু ভরসা পাওয়া যায়। আপনি অযথা বিনয় করছেন। আমি কিন্তু বহু চেষ্টা করলেও আপনার মতন লিখতে পারতাম না। থ্যাঙ্কস ফর দ্য খোঁচা।